আসসালামু আলাইকুম। আমরা আজকে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর নিয়ে কথা বলছি। তো আমরা জানি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বিসিএস পরীক্ষায় 50 মার্ক আসবে এবং আমাদের এই টপিকটা মোটামুটি সহজ আছে। আজকে আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 8 নিয়ে কথা বলবো এখন, তারপর চ্যাপ্টার 9, তারপর চ্যাপ্টার 10, অর্থাৎ 3 চ্যাপ্টার খুবই ছোট। তো আমরা এই 3 চ্যাপ্টার নিয়ে আজকে একসাথে কথা বলবো। তো আপনারা পরীক্ষা তো দিন দিন এগিয়ে আসছে। পাশাপাশি গতকালকে রেজাল্ট দিয়েছে, 46 এর রেজাল্ট হয়ে গেছে। তো যাদের পরীক্ষা আসছে না আসছে তাদের জন্য শুভকামনা। পরবর্তী পরবর্তী স্টেপ গুলো এগিয়ে যান। তবে মজার বিষয় হলো যে 49 কিন্তু 46, 45 এর আগে জয়েন করবে নিশ্চিত। এটা কেমন আমার ধারণা, 49 কিন্তু এবছরে জয়েন করে ফেলবে, ডিসেম্বরের মধ্যে জয়েন করে ফেলবে। এই জন্য আপনারা 49কে সর্বোচ্চ গুরুত্ব দেন। যাদের ভাগ্য ভালো, যাদের রিজিক আছে, তারা কিন্তু চাকরিটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা কথা বলবো চ্যাপ্টার 8 নিয়ে। প্রথমে চ্যাপ্টার 8-এ বলা আছে সমন্বিত হিসাব বিজ্ঞান পদ্ধতি, ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম। কেমন? আচ্ছা, এখানে ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম মানে হলো সমন্বিত। এটা আমরা বলছি এখানে মূলত দুইটা হিসাব বিজ্ঞানের দুইটি বৃহত্তম অংশ। একটা হলো যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, আর একটা হলো কস্ট অ্যাকাউন্টিং। এর দুইটা মিলে আমরা একসাথে বলবো ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং। কেমন? আর্থিক হিসাব বিজ্ঞান এবং কস্ট অ্যাকাউন্টিং দুইটা সমন্বয় যে বিজ্ঞান, সেটা হলো ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং। সিলেবাসে বলা আছে যে এলিমেন্টারি আইডিয়া অ্যাবাউট ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম অ্যাজ প্র্যাকটিসড ইন দ্য সেক্টর কর্পোরেশন ইন বাংলাদেশ। কেমন? ছোট একটা টপিক, বেশি বড় না। তো ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিংটা কি? ইন্টিগ্রেটেড ডেফিনেশন অফ ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম একটি বিশিষ্ট হিসাব ব্যবস্থা যেখানে বিভিন্ন হিসাবগুলো অ্যাকাউন্টস একীভূত করা হয় এবং কেবল এক সেট হিসাব সংগ্রহণ করা হয়। অর্থাৎ হিসাব বিজ্ঞানে অনেকগুলো ব্রাঞ্চ আছে, আমরা জানি 8-10টা ব্রাঞ্চ আছে: কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, অডিটিং, ট্যাক্সেশন। হ্যাঁ, অনেকগুলো পার্টস আছে। কিন্তু এখানে এক সেট সংরক্ষণ করা হয়। সমন্বিত অ্যাকাউন্ট মানে হলো যে সমন্বয় করে এক সেট হিসাব তৈরি করা হয়। তো এটাকে যদি আমরা সংক্ষেপ বলি, এটা মূলত আহ আর্থিক হিসাব বিজ্ঞান এবং এবং উৎপাদন হিসাব বিজ্ঞানের একটা সমন্বিত রূপ আর কি। অর্থাৎ আর্থিক হিসাব বিজ্ঞান এবং উৎপাদন বা হিসাব বিজ্ঞানের অধীনে পৃথক পৃথক লাভ এবং ক্ষতি হিসাব প্রস্তুত করা হয় না, শুধু একটি সমন্বিত লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করা হয়। দুইটা হিসাব তৈরি না করে দুইটা মিলে একটা হিসাব প্রস্তুত করা হয় আর কি। বেসিক্যালি কস্ট অ্যাকাউন্টিং এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর একটা কনসোলিডেট ভার্সন। কেমন? বলছে এর মাধ্যমে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আন্ডার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম তৈরি। দুইটা লাভ ক্ষতি হিসাব না করে অনলি ওয়ান প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর প্রিফার্ড অনলি। এখানে বলা আছে শুধু একটি প্রফিট লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করা হয়। তাহলে এটার বৈশিষ্ট্য হলো যে উৎপাদন ব্যয় হিসাব এবং আর্থিক হিসাবের সমন্বয়ে একটা হিসাব তৈরি করা হয়। ইন্টিগ্রেশন অফ ইনফরমেশন রিলেটিং টু কস্ট অ্যাকাউন্টিং এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, অর্থাৎ উৎপাদন ব্যয় হিসাব ব্যবস্থা ও আর্থিক ব্যয় সংক্রান্ত তথ্য একই সাথে একই বইতে পাশাপাশি লিপিবদ্ধ করা। আমরা বুঝতে পারছি নিশ্চয়ই। অর্থাৎ আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আর্থিক বিবরণী তৈরি করি, আবার কস্ট অ্যাকাউন্টিং কস্ট শিট তৈরি করি। এটা তৈরি না করে দুইটা মিলে একসাথে যদি আমরা একটা সমন্বিত হিসাব তৈরি করি, সেটাই হলো ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং বা সমন্বিত হিসাব। কেমন? তারপরে বলা হয়েছে ইউনিফর্ম কস্টিং। শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন বা হিসাবের মধ্যে সমতা রক্ষা করা সম্ভব হয় যেহেতু ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কস্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে করা হয়। তাহলে দুইটা বিষয় একসাথে চলে আসে। তারপরে আছে ইউনিফর্ম রিপোর্ট সিস্টেম। কেমন? এই পদ্ধতিতে একই কর্পোরেশন অধীনে সমগ্র শিল্প প্রতিষ্ঠানের জন্য ইউনিফর্ম রিপোর্ট সিস্টেম বা একই রকম হিসাব প্রস্তুত রিপোর্ট তৈরি করা হয় আর কি। তারপরে ইন্টারনাল কম্পারিজন করা সহজ হয়। বাজেটারি কন্ট্রোল, এই সমন্বিত হিসাব ব্যবস্থার মধ্যে বাজেটারি কন্ট্রোলটা সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় আর কি। আচ্ছা, ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল। এই পদ্ধতি হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি সঠিকভাবে মেনে চলা সম্ভব হয়। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এখন সমন্বিত হিসাব ব্যবস্থা বা ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেমের সুবিধা অসুবিধা কি আছে? কেমন? সুবিধা হইলো যে এখানে সমন্বয়ের প্রয়োজন নেই। যেহেতু শুধু যদি আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং করি, সেটা একরকম; কস্ট অ্যাকাউন্টিং করলে সেখানে কস্ট শিট তৈরি করতে হয়। আর ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং যেহেতু দুটো মিলে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং দুটো মিলে একত্রে তৈরি করা হয়, সেহেতু শুধু এক্সেল হিসাব প্রস্তুত করলেই হয়। তাই উৎপাদন ব্যয় হিসাব বা কস্ট অ্যাকাউন্টিং এবং আর্থিক হিসাব বিজ্ঞান বা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং থেকে প্রাপ্ত লাভ ক্ষতির মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তা দূর হয়। এতে আমাদের লাভ হয়, কস্ট সেভ হয়ে যায়। কেমন? লেস কস্ট অথবা
কস্ট কমে যায়, ব্যয় কমে যায়, এবং হিসাবটা সহজ হয়ে যায়। সমন্বিত হিসাব ব্যবস্থার ফলে বেশ সহজ এবং পরিচালনা করা সহজ হয়। এটি অপ্রয়োজনীয় জটিলতা দূর করে থাকে। আচ্ছা, ব্যয়বহুল মানে খরচ কমে যায়। সমন্বিত হিসাব ব্যবস্থা আর্থিক হিসাব বিজ্ঞান এবং উৎপাদন বা হিসাব বিজ্ঞানের মাধ্যমে একই কাজ দুইবার করাকে এড়ায়। কেমন, কাজের মধ্যে যে দুইবার আছে সেটাকে এড়িয়ে দেয়। কেমন আছেন নুরুল ইসলাম? বলছে যে আলহামদুলিল্লাহ কস্ট। ভালো আছি। হ্যাঁ, আছেন নাকি অফিসে না বাসায়? জি আছি। আচ্ছা, থাইকেন, মাঝে মাঝে আওয়াজ দিয়ে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এটা সমন্বিত অ্যাকাউন্টিং কি করে আমাদের কাজগুলোকে, মানে অহেতুক কাজগুলোকে কমিয়ে একসাথে খরচগুলোকে দেখায় এবং ব্যয় সাশ্রয়ী হতে সাহায্য করে। কেমন? আচ্ছা, তারপরে ক্রস চেকিং। সমন্বিত হিসাব ব্যবস্থার মধ্যে উৎপাদন বা হিসাব এবং আর্থিক হিসাব ব্যবস্থার ক্রস চেকিং সুযোগ রয়েছে। এতে হিসাবটা নির্ভুল হয়ে যায়। কেমন? আচ্ছা, অ্যাভেলেবিলিটি অফ কস্ট অ্যান্ড ফিনান্সিয়াল ডাটা। যেহেতু দুইটা হিসাব সমন্বয় আকারে তৈরি করা হয়, যার ফলে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর যে ডাটা এবং কস্ট কোন কোন খাতে খরচ হয়েছে সেগুলো আমরা একসাথে পেয়ে যাই। আচ্ছা, সমন্বিত হিসাব ব্যবস্থা সংরক্ষণের হিসাব আলোচনা করুন। মজুত পণ্য নিয়ন্ত্রণ, স্টক কন্ট্রোল অ্যাকাউন্ট, তারপরে দেনাদার পাওনাদার বা ডেবিটর ডেটর্স অ্যান্ড ক্রেডিটর্স কন্ট্রোল অ্যাকাউন্ট, এগুলা সহজে নিয়ন্ত্রণ করা যায় আর কি। অগ্রিম এবং বকেয়া খরচ নিয়ন্ত্রণ। কেমন? অগ্রিম তো আমরা বুঝি, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, এই ধরনের হিসাবগুলো লিপিবদ্ধ করার এবং নিয়ন্ত্রণ করা সহজ হয়। আচ্ছা, কস্ট সেন্টার অ্যাকাউন্ট, এটি প্রতিটি বিভাগের জন্য আলাদা ব্যয় কেন্দ্র হিসাব সংরক্ষণ করা হয়। সমন্বিত হিসাব ব্যবস্থার সীমাবদ্ধতা আলোচনা করুন। এটা একটা অসুবিধা হইলো, এখানে ইফিশিয়েন্ট লোক লাগবে। কেমন, দক্ষ লোক আর লাগবে, সেটা একটু অভাব আছে। আচ্ছা, যোগ্য লোকের অভাব সেটা বলা আছে। কেমন? তারপরে অনেক হিসাব সংরক্ষণ করতে হয়। কিছু আইটেম খতিয়ানভুক্ত করতে সমস্যা হতে পারে, যেমন বাট্টা, কুড়িন, এগুলো একটু ট্রান্সফার করতে সমস্যা হতে পারে। আচ্ছা, এই চ্যাপ্টারটা খুব ছোট, আপনারা এখানে খুব বেশি আলোচনা নেই। আপনারা অবশ্যই ক্লাসটা দেখবেন, তাইলে আপনাদের দেখবেন যে পড়তে খুব সহজ লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম বলতে তাহলে কি বোঝায়? তখন আমরা যেটা বলছি, ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং বলতে আমরা দুটি বিষয় বুঝি, একটা হলো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আর একটা হলো কস্ট অ্যাকাউন্টিং। এই দুইটি সমন্বিত রূপটাই হলো ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং। কেমন? এটা আমরা বলছি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ও কস্ট অ্যাকাউন্টিং একত্রে একই হিসাব বই ও রেকর্ড পরিচালিত হয়। কেমন? তাহলে আমাদের আর্থিক হিসাব বিজ্ঞানটা এবং কস্ট অ্যাকাউন্টিং বা উৎপাদন বা হিসাব বিজ্ঞানের সমন্বিত রূপ হলো ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম। আচ্ছা, বাংলাদেশে কোন খাতে ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম বেশি ব্যবহৃত হয়? বাংলাদেশে কোন খাতে? তাহলে বাংলাদেশের বিভিন্ন পাবলিক সেক্টর কর্পোরেশন, যেমন বিদ্যুৎ কোম্পানি, গ্যাস কোম্পানি, পরিবহন কোম্পানিগুলো, শিল্প কর্পোরেশন ইত্যাদি বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেমের মূল উদ্দেশ্যটা হলো কি? আর্থিক তথ্য এবং ব্যয় তথ্য একসাথে প্রদর্শন করা। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর যে তথ্য এবং কস্ট অ্যাকাউন্টিং এর যে তথ্য, দুইটাই একসাথে প্রদর্শন করা। এর ফলে কি হয়, যাতে আলাদা আলাদা রেকর্ড করার প্রয়োজন না পড়ে, কস্ট সেভ হয়ে যায়। কেমন? আচ্ছা, কস্ট অ্যাকাউন্টিং ও ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ব্যবস্থার তুলনায় ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং এর সুবিধা কি? আহ, এটা হিসাবের ঝামেলা এড়ায়, দ্বৈত হিসাব রক্ষণের ঝামেলা নেই, সময় ও খরচ বাঁচে, রিপোর্ট দ্রুত পাওয়া যায়, সঠিক তথ্য বিশ্লেষণ সহজ হয়। অনেকগুলো সুবিধা আছে। কেমন? তাহলে দ্বৈত হিসাব রক্ষণের ঝামেলা নেই, সময় ও খরচ বেঁচে যায়। কেমন? ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেমে কোন ধরনের লেজার ব্যবহৃত হয়? মেইন লেজার বা জেনারেল লেজার ব্যবহৃত হয়। কেমন? সেক্টর কর্পোরেশন বলতে কি বোঝায়? সরকার কর্তৃক প্রতিষ্ঠিত শিল্প, সেবা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সেক্টর কর্পোরেশন বলে। আমরা জানি আমাদের কিছু বলে কর্পোরেশন, যেমন বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। কেমন? কর্পোরেশন বলে, কর্পোরেশন আলাদা সংজ্ঞা আছে। বিমান, তারপরে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, বিপিডিবি। কেমন? এগুলোতে ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম ব্যবহৃত হয়। ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম চালু করার প্রধান কারণ হলো যে আর্থিক স্বচ্ছতা বজায় রাখা এবং রিপোর্টিং ব্যবস্থা দক্ষভাবে গড়ে তোলা। কেমন? রিপোর্ট করতে হবে দক্ষভাবে। ইন্টিগ্রেটেড অ্যাকাউন্ট সিস্টেমে ডাবল এন্ট্রি পদ্ধতি মানা হয় কি? হ্যাঁ, একটি ডাবল এন্ট্রি সিস্টেম অনুসারে পরিচালিত হয়। আচ্ছা, এই পদ্ধতিতে কস্ট সেন্টার কি ভূমিকা পালন করে? এই পদ্ধতিতে ব্যয় সরাসরি একই হিসাব ব্যবস্থায় প্রতিফলিত হয়, যা বিশ্লেষণে সহায়তা করে। কেমন? আচ্ছা, সেক্টর কর্পোরেশনগুলোতে কেন আলাদা আলাদা হিসাব পদ্ধতির বদলে ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম নেওয়া হলো? ওই যে বললাম, সময় কম লাগবে, খরচ কম লাগবে, জটিলতা কম লাগবে। কেমন? যদি আমি কস্ট অ্যাকাউন্টিং করি সেখানে কস্ট শীট তৈরি করতে হয়, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং করলে ওখানে আর্থিক হিসাব বিজ্ঞান তৈরি করতে হয়, আবার দুইটা বিষয় চেক করতে হয়, দুইটা বিষয় সমন্বয় করতে হয়, এতে সময় লাগবে বেশি, জটিলতা বাড়বে। তো ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং দুটা একসাথে সমন্বয় করে তৈরি করার ফলে এগুলো থেকে বাঁচা যায়। আচ্ছা, ইন্টিগ্রেটেড অ্যাকাউন্ট সিস্টেমে কন্ট্রোল অ্যাকাউন্টিং এর ব্যবহার কোথায়? সাধারণত কন্ট্রোল অ্যাকাউন্টিং কম ব্যবহার হয়। কন্ট্রোল অ্যাকাউন্টিং বলতে আমরা বলছি ওই যে
অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবলের পার্সোনাল অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলোকে কন্ট্রোল অ্যাকাউন্ট বলে। ধরেন আমরা যদি প্রাপ্য হিসাব বলি, সেটা একটা কমন নেম, কেমন? প্রাপ্য হিসাব থেকে আমরা কিন্তু বুঝবো না, কিন্তু প্রাপ্য হিসাবের নামে ধরেন 20 জন আপনার দেনাদার আছে, রহিম করিম, তো এই যে আলাদা আলাদা যে খতিয়ান তৈরি করি সেটাকে বলে কন্ট্রোল অ্যাকাউন্ট। তো এই ইন্টিগ্রেটেড অ্যাকাউন্ট সিস্টেম কন্ট্রোল অ্যাকাউন্টিং এর ব্যবহার কম হয়, কেমন? এক নাম লিখে ফেলে প্রাপ্য হিসাব লিখে ফেলে, এতে মানে জেনারেলি যেটা লেখা হয় আর কি, সাবসিডিয়ারি লেজারটা লেখা হয় না আর কি। আচ্ছা, কোন কোন রিপোর্ট তৈরি করা যায় এই সিস্টেম থেকে? ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, কস্ট রিপোর্ট, পারফরমেন্স অ্যানালাইসিস রিপোর্ট, অর্থাৎ ফিনান্সিয়াল এবং অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং এর গুরুত্বপূর্ণ রিপোর্টগুলো একসাথে তৈরি করা যায়, কেমন? ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেমের দুর্বলতা কোথায়? জটিলতা, অনেক সময় অতিরিক্ত ডাটা ভলিউম তৈরি হয় যা ব্যবস্থাপনায় সমস্যা আনতে পারে, দক্ষ লোকের প্রয়োজন হয়। বাংলাদেশ কোন কোন কর্পোরেশন সিস্টেমে এটি কার্যকর? বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, গ্যাস কোম্পানি, বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আচ্ছা, ইত্যাদি। ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেমে চালুর জন্য কি কি প্রয়োজন? উপযুক্ত সফটওয়্যার বা ইআরপি সিস্টেম লাগবে, কেমন? বাজেটারি কন্ট্রোলে কি সহায়তা করে? হ্যাঁ, বাজেট এবং প্রকৃত ব্যয়ের তুলনায় একটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট, আর একটা হচ্ছে বাজেট, হচ্ছে কল্পিত, কেমন, বা অনুমান, দুইয়ের মধ্যে তুলনা করতে সহযোগিতা করে, কেমন? আচ্ছা, উম একই কম্পিউটার, তারপর বলছে ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেমে কে কখনো কি আর কি নামে ডাকা যায়? এটাকে ইউনিফাইড বলা হয়, কেমন? যেহেতু সমন্বিত মানে তো ইউনিফাইড, ইউনিফাইড অ্যাকাউন্টিং সিস্টেম নামে ব্যবহৃত করা হয়। ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম বলতে কি বোঝায়? কস্ট ও ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর একত্রিত রূপ। ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেমকে আর কি নামে ডাকা হয়? ইউনিফাইড অ্যাকাউন্টিং সিস্টেম। ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম কোন হিসাব পদ্ধতি অনুসরণ করে? ডাবল এন্ট্রি সিস্টেম ফলো করে। ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেমের ব্যবহারের মূল উদ্দেশ্য হলো একক রেকর্ড থেকে কস্ট ও ফিনান্সিয়াল তথ্য কালেকশন করা। ইন্টিগ্রেটেড অ্যাকাউন্ট সিস্টেম কোথায় বেশি ব্যবহৃত হয়? বিভিন্ন কর্পোরেশনগুলোতে ব্যবহার হয়, কেমন? বাংলাদেশের কোন খাতে ইন্টিগ্রেটেড অ্যাকাউন্ট সিস্টেম বেশি প্রচলিত? সরকারি সেক্টর কর্পোরেশনগুলোতে বেশি প্রচলিত। ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হলো যে একক সিস্টেমে সব তথ্য একসাথে পাওয়া যায়, কেমন? সম্পূর্ণ তথ্য পাওয়া যায়। আচ্ছা, তারপরে সেক্টর কর্পোরেশন বলতে কি বোঝায়? সরকার কর্তৃক বাণিজ্যিক সেবা বা প্রতিষ্ঠানগুলোকে বোঝায়। ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম গ্রহণের ফলে কি হয়? অডিট কাজটা সহজ হয়, কেমন? যেহেতু সব তথ্য একসাথে থাকে। ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম কোনটি বেশি সহজ হয়? হ্যাঁ, এটাতে বাজেটারি কন্ট্রোল করতে সহজ হয়, যেখানে অ্যাকচুয়াল কস্ট এবং বাজেট নির্ণয় করা যায়, এই জন্য বাজেটারি কন্ট্রোল করতে কি হয়? সহজ হয়। আচ্ছা, তারপর ইন্টিগ্রেটেড অ্যাকাউন্ট সিস্টেমে ব্যবহারের একটি দুর্বলতা হলো ডেটা পরিমাণ বেশি হয়, ফলে ফলে জটিলতা সৃষ্টি হতে পারে। আচ্ছা, ইন্টিগ্রেটেড অ্যাকাউন্ট সিস্টেমে কোনটি আর প্রয়োজন থাকে না? আলাদা করে কস্ট লেজা তৈরি করার প্রয়োজন হয় না। ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম কোন সিস্টেমে সবচেয়ে বেশি কার্যকর? এটা ইআরপি বা কম্পিউটারের সিস্টেম বেশি কার্যকর। সেক্টর কর্পোরেশনগুলোতে ইন্টিগ্রেটেড অ্যাকাউন্ট সিস্টেমের মূল কারণ হলো তথ্য স্বচ্ছতা এবং দক্ষতা আনা, কেমন? দক্ষতা আনা, তো স্বচ্ছতা আর অ্যাকাউন্টেবিলিটি আনা নিয়ে আসা। আচ্ছা, ইন্টিগ্রেটেড অ্যাকাউন্ট সিস্টেমে কোন তথ্য একসাথে পাওয়া যায়? ফিনান্সিয়াল ও কস্ট তথ্য একসাথে পাওয়া যায়। ইন্টিগ্রেটেড অ্যাকাউন্ট সিস্টেমের প্রধান বৈশিষ্ট্য হলো একক রেকর্ডে সব তথ্য থাকে। তাহলে আশা করি বুঝতে পারছেন, একটু রিডিং দিলে পারবেন। বাংলাদেশ কোন সেক্টরে ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সবচেয়ে কম ব্যবহৃত হয়? তো যেগুলো ছোট প্রতিষ্ঠান, কেমন? ক্ষুদ্র, গ্রামীণ, সমবায় বিষয়। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেটেড অ্যাকাউন্ট সিস্টেম গ্রহণ করলে কোনটি কমে যায়? দ্বৈত হিসাব রক্ষণটা কমে যায়, কেমন? ডাবল কাউন্টিং, ডাবল কাজটা কমে যায়। এই হলো আমাদের ফার্স্ট চ্যাপ্টার 8-এ সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আমাদের যে চ্যাপ্টার 9, কেমন? অধ্যায় 9 বলা আছে সোশ্যাল এবং গভর্নমেন্ট অ্যাকাউন্টিং, এই চ্যাপ্টারটা একটু বড় আছে, কেমন? এটাতে বেশ আমাদের সংবিধান থেকে পড়তে হবে। সংবিধানের সিএজির বিষয়টা এখানে আলোচনা আছে। এলিমেন্টারি আইডিয়া, সিলেবাসটা দেখেন। এলিমেন্টারি আইডিয়া অ্যাবাউট সোশ্যাল এবং গভর্নমেন্ট অ্যাকাউন্টিং, ফিচার অফ গভর্নমেন্ট অ্যাকাউন্টিং, তারপরে আছে সিএজিএ, তারপরে আছে হিজ ফাংশন, অ্যানুয়াল রিপোর্ট, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টস। তার মানে 5-6টা টপিক আছে, কেমন? এর মধ্যে ফিচার অফ গভর্নমেন্ট অ্যাকাউন্টিং, আমাদের সরকারি হিসাবের যে বৈশিষ্ট্য আছে, হিসাব রক্ষণের বৈশিষ্ট্য, সিএজিএ, কেমন? সিএজিএ এবং সিএজি এর ফাংশন কি আছে। তারপর অ্যানুয়াল অ্যাকাউন্ট বা বার্ষিক হিসাব, ডিপার্টমেন্টেশন অফ অ্যাকাউন্ট অথবা হিসাবের বিভাগ, কেমন? এই বিষয়গুলো আমাদের বিস্তারিত জানতে হবে, টপিকটা বড় আছে মোটামুটি। আচ্ছা, সরকারি হিসাব বলতে কি বোঝায়? ডেফিনেশন অফ গভর্নমেন্ট অ্যাকাউন্ট, সরকারি হিসাব বলতে সরকারের যে বিভিন্ন ইউনিট আছে, সংস্থা আছে, দপ্তর আছে, সেগুলোর লেনদেনগুলা বিশ্লেষণ, লিপিবদ্ধকরণ, সংযুক্তকরণ এবং শেষে রিপোর্ট বা প্রতিবেদন প্রস্তুত করা, এটা হলো সরকারি হিসাব বিজ্ঞান, কেমন? তো এটা পরীক্ষা আসবে না। সরকারি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য অনেক আছে, কেমন? বাজেট প্রস্তুতি লাগে, কেমন? বাজেট প্রিপারেশন এন্ড অ্যানালাইজিং বাজেট, জনকল্যাণের জন্য বাজেট প্রস্তুত করতে এবং বাজেট বিশ্লেষণ করার ক্ষেত্রে সরকারি হিসাব বিজ্ঞান কাজে লাগে, কেমন? তারপরে আছে অ্যানালাইজিং এন্ড কন্ট্রোলিং বাজেট এক্সিকিউশন, বাজেটের মূল্যায়ন এবং নিয়ন্ত্রণ।
বাজেট বিশ্লেষণ, মূল্যায়ন এবং নিয়ন্ত্রণ করা সরকারি হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য। সরকারি তহবিলের উৎস এবং ব্যবহার লিপিবদ্ধ করা। সরকার কোত্থেকে আয় করে, কেমন তহবিলের উৎসগুলা, যেমন ট্যাক্সের যে খাতগুলো আছে সেগুলা রেকর্ড থাকে, গত বছর কত আসছে, এবছর কোথায় কোথায় বাড়ানো যায়, এই বিষয়গুলো পাওয়া যায়। বাজেটের উদ্দেশ্য পূরণ হয়েছে কিনা এটা যাচাই করা যায়। সরকার সিদ্ধান্ত গ্রহণ উপযোগী তথ্য সরবরাহ করা। সরকার রাষ্ট্রের সম্পদ যেহেতু সীমিত, সেই হিসাবে সরকার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে সরকারি হিসাব থেকে তথ্য নিয়ে থাকে আর কি। আচ্ছা, এবার আসলে ক্যারেক্টারিস্টিক্স অফ গভর্নমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম, অর্থাৎ সরকারি হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করুন। সরকারি হিসাব ব্যবস্থার মধ্যে আমরা জানি একটা হলো ফান্ড অ্যাকাউন্টিং বা তহবিল হিসাব বিজ্ঞান, আর একটা হচ্ছে বাজেটারি কন্ট্রোল। সরকারি হিসাব বিজ্ঞান প্রধান দুটি বৈশিষ্ট্য। হ্যাঁ, এছাড়াও অতিরিক্ত আরো কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে ফান্ড অ্যাকাউন্টিংটা আমাদের বুঝতে হবে। ফান্ড অ্যাকাউন্টিং মানে হলো সরকারের হিসাব বিজ্ঞান মূলত তহবিল অ্যাকাউন্টিং বা ফান্ড অ্যাকাউন্টিং এ বলে বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করে, মানে সরকার যেখানে যে 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 উৎস থেকে কি করে আয় করে, হ্যাঁ, ট্যাক্সের যে যে খাত আছে ওইগুলা সরকারের কাছে লিপিবদ্ধ আছে এবং হিস্ট্রি আছে কোন খাতে কত কত টাকা আয় হচ্ছে। এবং সরকার যদি পরবর্তী বাড়াইতে বা কমাইতে চায় সে এই হিস্ট্রি থেকে সিদ্ধান্ত নেয় আর কি। এবং তহবিলের কার্যকরী ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সরকারি হিসাব বিজ্ঞান অডিট কার্যক্রম পরিচালনা করে। যে সরকার যে উৎস আছে ও সংগ্রহিত আয় এই টাকাটা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা এটা নিশ্চিত করার জন্য অডিট করতে হয়। বাজেট, সরকারের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো বাজেট তৈরি করা। বাজেট প্রস্তুত করার ক্ষেত্রে এই আমাদের রিপোর্ট গুলো কাজে দেয়, কেমন সব ধরনের তহবিল সংগ্রহ, তহবিলের কার্যকর ব্যবহারের জন্য বাজেট প্রস্তুত করা হয়। বাজেটের বাইরে কেউ যেতে পারে না, মানে যা হয় সব বাজেটের মধ্যে থেকে হয়। সোর্স অফ ইনকাম, সরকারি হিসাব ব্যবস্থার আয়ের প্রধান উৎস হলো কর। আমরা আগে বলছি কর, ডিফারেন্ট টাইপস অফ কর, করের কিন্তু অনেক প্রকার আছে। সরকার হিসাব বিজ্ঞানের প্রধান বৈশিষ্ট্য হলো এটি নিশ্চিত করা যে জনসাধারণের কাছ থেকে সংগ্রহ করা ট্যাক্স তাদের কল্যাণে এবং তাদের পছন্দসই কাজে ব্যবহার করা। তো আমাদের সরকারের সোর্স অফ ইনকাম আমরা ট্যাক্স ক্লাসে দেখাইছি, কত রকম ট্যাক্স আছে, কোন কোন জায়গা থেকে কত আয় করে আমরা বিস্তারিত বলছি। এছাড়া প্রতি বছর বাজেটের মধ্যে এই বিষয়টা আসে, কেমন। এরপর আসে নিয়ন্ত্রণ। সরকারি হিসাব ব্যবস্থায় বাজেট একটি কন্ট্রোল ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। বাজেটের বেশি খরচ করার সুযোগ নেই, যতটুকু বাজেট থাকে এর বেশি করার কোনো সুযোগ নেই, টাকা পাবেন কই বেশি করলে। পার্মানেন্ট এক্সিস্টেন্স, সরকারি হিসাব বিজ্ঞানের স্থায়ী অস্তিত্ব আছে। সরকার পরিবর্তন হলেও হিসাব বাতিল হয় না, কেমন সরকার চলে যায় কিন্তু হিসাব ঠিকই থাকে। আচ্ছা, এরপরে আছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবৃতি। আচ্ছা, ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে আমাদের যে বাজেটে আছে এটাকে আমাদের অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলে, আমরা সেটা পরে আলোচনা করব। ফিনান্সিয়াল রিপোর্টিং আইন আছে 2015 সাল, সেটা অনুযায়ী সরকার কোথায় কোথায় ব্যয় করবে, কিভাবে ব্যয় করবে তার নির্দেশনা আছে, কেমন। অডিট, কেমন সরকার যেখানে যেখানে অর্থ খরচ করবে সেখানেই অবশ্যই অডিট হবে। আচ্ছা, হিসাবের ভিত্তি, বেসিস অফ অ্যাকাউন্টিং, আমরা জানি হিসাব বিজ্ঞানে গ্যাপ বকেয়া ভিত্তিকে ফলো করে, কিন্তু সরকারি হিসাব বিজ্ঞান কিন্তু ক্যাশ বেসিস, কেমন মডিফাইড ক্যাশ বেসিস ভিত্তিতে হিসাব রক্ষণ করে। হ্যাঁ, মডিফাইড ক্যাশ বেসিস যদি বলা হয়, সরকারি হিসাব বিজ্ঞান কোন ভিত্তিতে হিসাব সংরক্ষণ করে, ক্যাশ বেসিসে, কেমন। কিন্তু হিসাব বিজ্ঞানের গ্যাপ বকেয়া ভিত্তিকে সমর্থন করে। আচ্ছা, সরকারি হিসাব চার্জ ব্যয় এবং নন চার্জ ব্যয় 43 BCS আসছে এটা। চার্জ ব্যয় কাকে বলে, চার্জ এক্সপেন্ডিচার এবং নন চার্জ, কেমন। আচ্ছা, সংবিধানের 88 অনুচ্ছেদ আর্টিকেল 88 অনুচ্ছেদের বিধান অনুযায়ী সংযুক্ত তহবিলের উপর দায়যুক্ত ব্যয়সমূহকে চার্জ ব্যয় বলে, কেমন। দায়যুক্ত ব্যয়ে বাজেটের ব্যয় দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো যে চার্জ এক্সপেন্ডিচার, আর একটা হলো বোটেড এক্সপেন্ডিচার, বোটে গৃহীত ব্যয়, আর একটা হচ্ছে দায়যুক্ত ব্যয়, কেমন। আচ্ছা, দায়যুক্ত ব্যয় নিয়ে সংসদে আলোচনা করা যায়, কিন্তু ভোটের জন্য সংসদে ভোটে গৃহীত ব্যয় যেটা এটার জন্য সংসদে পেশ করা যায় না। যেসব ব্যয় সংযুক্ত তহবিল থেকে দায়যুক্ত ব্যয় হিসাবে মেটানো হয় সেগুলো হলো, আচ্ছা, এখানে যে আমাদের যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী যারা আমাদের পদবি আছে, কেমন তাদের বেতনগুলা, সেটার বিষয়ে আলোচনা আছে। যেমন রাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ, সুপ্রিম কোর্ট, মহাহিসাব নিরীক্ষক, যে সংসদীয় যে পদবিগুলো আছে, কেমন। তারপর সুদ ও পরিশোধ তহবিলের দায়, এগুলো ট্রেনিং দিবেন যেখানে যেখানে আহ দায়যুক্ত তহবিল থেকে ব্যয় করা হয় আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে নন চার্জড ব্যয় বা ভোটেড এক্সপেন্ডিচার, বাজেটের যে অংশ সংসদ ভোটের মাধ্যমে পাশ করা হয় তাই হলো ভোটে গৃহীত ব্যয়, কেমন, বা ভোটের এক্সপেন্ডিচার অথবা নন চার্জ ব্যয়। অর্থাৎ নন চার্জ ব্যয় এমন এক ধরনের ব্যয় যাতে সংসদের অনুমোদন প্রয়োজন রয়েছে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, সরকার সংযুক্ত তহবিল বা কনসোলিডেটেড ফান্ড থেকে ব্যয় করতে পারে না যদি না ব্যয়টি সংসদের ভোটে অনুমোদিত হয়। অর্থাৎ যেহেতু এটা ভোটেড এক্সপেন্ডিচার, পার্লামেন্টের ভোটের মধ্যে যদি এটা অনুমোদিত হয় তাহলে এই ব্যয় করা যাবে, আর অনুমোদিত না হলে ব্যয় করা যাবে না, কেমন।
জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত পার্লামেন্ট অর্থাৎ সংসদ সদস্যগণ বাংলাদেশ সংযোজিত তহবিল থেকে মেটানো ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখে। আচ্ছা, বাংলাদেশ সরকারের হিসাব ব্যবস্থা কিছু দুর্বলতা: ব্যয় নিয়ন্ত্রণের অভাব, নিয়মিত অর্থ বছর শেষে অব্যয়িত অর্থ ফেরত পাওয়া যাচ্ছে না, মানে হিসেব, তারপরে প্রি অডিট ঠিক মতো কার্যকর হচ্ছে না। তারপরে আরো কিছু আছে, একটু রিডিং দিলে হবে, এখানে অনেকগুলা বিষয় আছে। আচ্ছা, এরপরে এরপরে আসে সরকারি হিসাব ব্যবস্থা সাধারণত যে সমস্ত ফান্ড এবং হিসাব গ্রুপ লক্ষ্য করা যায়, অ্যাকাউন্টস গ্রুপ কেমন, আর যে সমস্ত ফান্ড বা তহবিল। আচ্ছা, সরকারি হিসাব ব্যবস্থায় দুটি প্রধান তহবিল আছে। আর সংবিধানের আর্টিকেল 84 অর্থাৎ সংবিধানের 84 নং ধারায় বলা আছে যে দুটি প্রধান তহবিল, একটা হচ্ছে সংযুক্ত তহবিল আর একটা হলো প্রজাতন্ত্রের সরকারি হিসাব কেমন। সংযুক্ত তহবিল আর একটা হলো প্রজাতন্ত্রের সরকারি হিসাব। সরকার কর্তৃক প্রাপ্ত সকল রাজস্ব, সরকার যত রাজস্ব পায় আর কি, সরকার দুইভাবে আয় করে, একটা হচ্ছে রাজস্ব আয় আর একটা হচ্ছে সরকার ঋণ গ্রহণ করে, এই দুইটা থেকে সরকার আয় করে আর কি। একটা হচ্ছে সরকারের রাজস্ব ইনকাম, আরো কিছু ইনকাম আছে ওই যে স্টাম্প টিস্টাম্প বিক্রি করে, যেটা ফি বলি আমরা কেমন। তো সরকার যত রকম আয় করে সবগুলা একটি মাত্র তহবিলে যায়, সেটা নাম হচ্ছে সংযুক্ত তহবিল। বলছে যে সরকার কর্তৃক প্রাপ্ত রাজস্ব, সরকার কর্তৃক সংগৃহীত ঋণ, অথবা ঋণ পরিশোধ করতে যাই কিছু যদি ছাড় পায়, এগুলো সবগুলো একটি মাত্র তহবিলের অংশ পরিণত হবে, সেই তহবিল নাম হচ্ছে সংযুক্ত তহবিল। এটা সংবিধানের ভাষা, সংবিধানের যদি লিখিত পরীক্ষা যারা দিবেন তাদের জন্য লাগবে। আচ্ছা, প্রজাতন্ত্রের সরকারি হিসাব, সে সেটা কি বলছে, সরকার কর্তৃক সরকারের পক্ষে প্রাপ্ত অন্য সকল সরকারি অর্থ প্রজাতন্ত্রের সরকারি হিসাবে। তাহলে ঋণ, এখানে বলছে প্রথম বলছে প্রাপ্ত সকল রাজস্ব। এরপরে সরকার যদি কোথাও ঋণ নেয় কেমন, সরকার আয় করে ঋণ নিয়ে অথবা রাজস্ব থেকে, অথবা ঋণ পরিশোধ করতে যায় অনেক সময় কিছু টাকা ছাড় পাওয়া যায়, এই তিনটা থেকে যে টাকা পায় আমরা সেগুলো একটা তহবিলে রাখবো, সেই তহবিলের নাম হইলো সংযুক্ত তহবিল। আর এগুলা বাদ দিয়ে অন্য কোনো আয় থাকলে সরকারের পক্ষে প্রাপ্ত অন্য সকল আয় আরেকটা হিসাবে রাখা হয়, সেই হিসাবের নাম হচ্ছে প্রজাতন্ত্রের সরকারি হিসাব, বা এটাকে ইংলিশে বলে প্যাক, পিএসি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি কেমন। আচ্ছা, এখন অ্যাকাউন্টস গ্রুপ আছে, কন্ট্রোলার অফ কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস কেমন, প্রতি অফিস প্রতি আর্থিক বছর সরকারি হিসাব সংরক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত। তারা নিম্নোক্ত 11টি অ্যাকাউন্টস গ্রুপ আছে যেগুলো প্রস্তুত করে, এগুলা রিডিং দিলে হবে, এটা নামগুলো আসবে না। একটা হচ্ছে সংযুক্ত তহবিল প্রাপ্তি, প্রত্যেকের প্রাপ্তি অর্থনৈতিক বিশ্লেষণ সারাংশ, সংযুক্ত তহবিল প্রাপ্তি মন্ত্রণালয় বা বিভাগের জন্য। এরপরে প্রজাতন্ত্রের সরকারি হিসাব, এটা হলো প্রাপ্তি। সংযুক্ত তহবিল অনুন্নয়ন ব্যয়, এরপরটা আছে উন্নয়ন ব্যয় কেমন। তারপরে আছে সংযুক্ত তহবিল অনুন্নয়ন ব্যয় মন্ত্রণালয়ের জন্য। সংযুক্ত তহবিল শুধু ব্যয় হয়েছে মন্ত্রণালয়ের জন্য। সংযুক্ত তহবিল উন্নয়ন ব্যয় হলো বিভাগ অনুযায়ী কেমন, বিভাগের জন্য। এখানে জাস্ট কোন কোন খাতে ব্যয় হয় ওই হিসাবে খাতটা দেখাইছে এখানে, এটা পরীক্ষা এগুলো আসে না। এখন আসেন ফান্ড অ্যাকাউন্টিংটা কি। ফান্ড অ্যাকাউন্টিং হলো প্রথমে তহবিল হিসাব বা ফান্ড অ্যাকাউন্ট বুঝতে হবে। মূলত সরকার যতগুলো খাতে খরচ করে কেমন, এটা আন্দাজি খরচ করে না, সরকারের একটা অর্থনৈতিক কোড আছে। সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সরকারি তহবিল থেকে নির্দিষ্ট অর্থনৈতিক কোডের সকল মন্ত্রণালয়ের অনুকূলে বাজেট বরাদ্দ করে কেমন, বাজেট অনুযায়ী ব্যয় নিশ্চিত করে, এবং বাজেট পরবর্তী প্রতিবেদনে হিসাব রক্ষণ করে, এবং পরবর্তীতে এটাকে আবার অডিটের মাধ্যমে নিরীক্ষা করে কেমন। অর্থাৎ অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ যে বাজেট আমাদেরকে দেয় সেটা কিন্তু আন্দাজে যায় না। হ্যাঁ, আমরা যে স্যালারি পাই চাকরিতে, স্যালারিতে ধরো স্যালারির একটা কোড আছে। আমরা যে হাউস রেন্ট পাই সেটার একটা আলাদা কোড আছে। আমরা যে চিকিৎসা ভাতা পাই সেটার একটা কোড আছে কেমন। আপনি সারা জীবনে কোন খাতে কত টাকা নিছেন সরকারের বেতন বাবদ সব কিছু রেকর্ড আছে, আপনি কোনো ক্রমে পার পাবেন না। এটা নির্দিষ্ট কোড আছে কেমন, সেটা হলো ফান্ড ম্যানেজমেন্ট আর কি। তো এটা পুরো ব্যবস্থা নিয়ন্ত্রণ করে বর্তমানে আইবাসে কেমন, আইবাস প্লাস প্লাস, ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম, এটাকে বলে আইবাস। আমরা যারা গভর্নমেন্ট জব করি এই আইবাসের মধ্যে বেতন উত্তোলন করি। তো এখানে খাত আছে, বেতন খাত আলাদা, তারপরে পোশাক পোশাক বাধা তো নাই আমাদের, তার হাউস রেন্ট আছে, মেডিকেল অ্যালাউন্স আছে কেমন। তো এটা আপনি পুরাপুরি সরকার। এরপরে বরাদ্দ অর্থ অর্থনৈতিক কোড এবং আইন অনুযায়ী খরচ হয়েছে কিনা সেটাকে আবার অডিট করা হয় কেমন। বা পারবার কোনো সুযোগ নেই, আপনি সরকারি টাকা বেশি নেওয়ার কোনো সুযোগ পাবেন না। সেটাই হলো ফান্ড ম্যানেজমেন্ট নাকি কেমন। আচ্ছা, এখান থেকে প্রচুর প্রশ্ন হচ্ছে, সেটা হলো আমাদের সংবিধানের আলোচনা যে সিএজি। সিএজি মানে হচ্ছে কম্ট্রোলার এন্ড অডিটর জেনারেল। এই পরীক্ষা আসছে সিএজি এর পূর্ণরূপটা কি, কম্ট্রোলার এন্ড অডিটর জেনারেল, বাংলাদেশ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এই শব্দটা কিন্তু বানানো আসে পরীক্ষায়, কম্ট্রোলার পি আছে তো, এই পিটার কারণে কন্ট্রোলার বলি, কম্ট্রোলার বলি। আচ্ছা, বাংলাদেশ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক বা সিএজি বলে, দেশের সর্বোচ্চ অডিট ইনভেস্টিগেশন অথরিটি কেমন। বিশ্বের অনেক দেশের সুপ্রিম অডিট ইনস্টিটিউট এসএআই সাই এর মতো বাংলাদেশ সংবিধানের অনুসরণে এটা প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, তারা সংবিধানের দায়বদ্ধ, এটা সরকারি অর্থায়ন প্রাপ্ত দপ্তর সংস্থা কর্তৃপক্ষ সহ
বাংলাদেশের সরকারের সমস্ত প্রাপ্তি ও ব্যয় নিরীক্ষা করে, অর্থাৎ সরকার যেখান যেখানে খরচ করে সেই জায়গায় ঠিক মতো খরচ হয়েছে কিনা তা তারা অডিট করে, নিরীক্ষা করে, চেক করে আসে যায় কোথায় কোথায় খরচ করছে, কিভাবে খরচ করছে, তারা সেটা চেক করে। কেমন? আচ্ছা, বাংলাদেশের সিএজির বিস্তারিত আলোচনা আছে সংবিধানের 127 থেকে 132 অনুচ্ছেদে। কেমন? এখানে সিএজি নিয়ে বিস্তর আলোচনা আছে। সিএজির স্থাপনা, তাদের কাজ কি কি, তাদের শর্ত কি কি, হ্যাঁ, তারা কি কি কাজ করতে পারবে সে বিস্তারিত বলা আছে। আচ্ছা, সাম্প্রতিক সময়ে ফিনান্সিয়াল অডিট, স্ট্যান্ডার্ড অডিট, পারফরমেন্স অডিট বা কাজের সিএজির মানে কাজের পাশাপাশি এগুলোকে সংযুক্ত করা হয়েছে। কেমন? 1973 সালের 11 মে বাংলাদেশের প্রথম সরকার কর্তৃক মহা হিসাব নিরীক্ষক নিয়োগ করা হয়। ফজলে কাদের মোহাম্মদ আব্দুল বাকি ছিলেন প্রথম সিএজি। কেমন? ফজলে কাদের মোহাম্মদ আব্দুল বাকি, বর্তমানে হচ্ছে নুরুল ইসলাম স্যার। আমরা ওনার ক্লাস করছি অবশ্য নাইমে ট্রেনিং এ, এফটিসি ট্রেনিং এ। মোহাম্মদুল ইসলাম স্যার উনি বর্তমান সিএজি। মজার বিষয়, উনি শেখ হাসিনা সরকার আমলে নিয়োগ পেয়েছে, কিন্তু এখনো আছে শুনছি। উনি খুবই অনেস্ট মানুষ ছিলেন, আছেন। ত্রয়োদশ সিএজি 26 জুলাই 2023 সালে উনি নিয়োগ প্রাপ্ত হয়। আচ্ছা, সিএজি মানে হলো কন্ট্রোলার জেনারেল অফ, সিজি, আচ্ছা সরি, একটা হচ্ছে সিএজি, মাঝখানে এ চলে আসছে। কেমন? তখন হবে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। আর যদি আসে সিজিএ তখন আসে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস, সেটা কিন্তু ভিন্ন। কেমন? পূর্বে তিনি মহাহিসাব রক্ষণ বা সিজিএ ছিলেন। যদি সিজিএ থাকে তখন একরকম হবে, খেয়াল রাখেন কিন্তু প্যাচ লাগাই দিয়েন না। আচ্ছা, বাংলাদেশ এখন সিএজির কার্যাবলী আমরা একটু আলোচনা করি। 41, 40, 38 বহুবার বিসিসি আসছে। কেমন? বাংলাদেশ সংবিধানের 128তম অনুচ্ছেদে সিএজি নিয়ে আলোচনা আছে। কেমন? কি আলোচনা আছে? নিরীক্ষা ও রিপোর্ট দান। সিএজি প্রজাতন্ত্র, সরকারি হিসাব এবং সকল আদালত, সরকারি কর্তৃপক্ষ, কর্মচারী সরকারি হিসাব নিরীক্ষা করবেন এবং রিপোর্ট প্রদান করবেন। কেমন? যত সরকারি হিসাব আছে সোজা কথায় সবগুলার দায়িত্ব হলো সিএজির হাতে। তারা প্রজাতন্ত্র সরকারি হিসাবের আয় ব্যয় গুলা যেখানে যেখানে খরচ হয় সেগুলা চেক আপ করবি। আচ্ছা, সিএজির কার্যালয় মূলত তিন ভাগে ভাগ করা হয়: ফিনান্সিয়াল অডিট, কমপ্লায়েন্স অডিট, পারফরমেন্স অডিট। কেমন? ফিনান্সিয়াল অডিট সরকারের যত দপ্তর সংস্থা আছে আর্থিক বিবরণী অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুসারে যথাযথভাবে করছে কিনা, অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে আন্তর্জাতিক নীতিমালা বা মান আছে সেগুলো মেনটেন করে করছে কিনা, না আন্দাজে বুজুং বাজুং করছে, সেটা হিসাব করার জন্য ফিনান্সিয়াল অডিট হয়। কেমন? তারপরে কমপ্লায়েন্স অডিট মানে যে বিদ্যমান যে আইন আছে, বিধি আছে, নিয়ম আছে সেগুলো মেনে অডিট করা হয়েছে কিনা, সেটাকে বলে কমপ্লায়েন্স অডিট। কেমন? সম্মতি নিরীক্ষা। পারফরমেন্স অডিট অডিট মানে হলো ইকোনমি হইতে হবে, মানে ব্যয় কম হইতে হবে, ইফিসিয়েন্সি মানে দক্ষ থাকতে হবে, ইফেক্টিভনেস মানে কার্যকর হতে হবে। এই তিনটা জিনিস মেনটেন করে যদি হয় সেটা হচ্ছে দক্ষতা নিরীক্ষা অথবা পারফরমেন্স অডিট। কেমন? আচ্ছা, এরপরে একটা বিষয় আছে উপযোজন। উপযোজন মানে হলো প্রধান হিসাব অফিসার অর্থবর্ষ শেষ হবার পর বার্ষিক উপযোজন হিসাব প্রণয়ন করবেন এবং নিরীক্ষা প্রত্যয়নের জন্য মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ বরাবর প্রেরণ করবেন। উপযোজনটা কি? উপযোজন হচ্ছে এটা আমরা পরে আলোচনা করবো। আচ্ছা, তারপর আর্থিক তথ্য উপাত্ত সম্বলিত প্রতিবেদন, মাসিক এবং ত্রৈমাসিক আর্থিক একটা রিপোর্ট প্রস্তুত করতে হয়। কেমন? আচ্ছা, মহা হিসাব নিরীক্ষকের আরো কিছু কাজ আছে। তারা প্রাপ্তি ও ব্যয়ের নিরীক্ষণ করে, যেখানে যেখানে আয় হয় এবং যেখানে ব্যয় হয় সেটা নিরীক্ষা করে। কেমন? বার্ষিক রিপোর্ট তৈরি করতে হয়, রিপোর্ট প্রস্তুত করে রাষ্ট্রপতিকে জমা দিতে হয়। ওই যে পরে আছে বার্ষিক রিপোর্ট রাষ্ট্রপতির কাছে জমা দেয় এবং রাষ্ট্রপতি পরবর্তী সংসদে উপস্থাপন করে। কোনো অডিট আপত্তি আসলে সেটা নিষ্পত্তি করে। কেমন? অনিয়মিত থাকলে সেটার কারণ উদ্ধার করার চেষ্টা করে। সিএজি অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের এটা পরীক্ষায় আসার মতো জায়গা। সিএজি হলো বাংলাদেশ সংবিধানের 127 অনুচ্ছেদে প্রাপ্ত ক্ষমতা বলে সিএজি নিয়োগ দেন। কেমন? সিএজি মূলত রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। কেমন? তাহলে সিএজি নিয়োগের বিষয় বলা আছে আর্টিকেল 127, 127। কেমন? বাংলাদেশে একজন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নামে অভিহিত হবে এবং রাষ্ট্রপতি সিএজি নিয়োগ করেন। কেমন? 129-এ বলা আছে সিএজির দায়িত্বের মেয়াদ কত বছর চাকরি করবেন? 5 বছর অথবা 65 বছর। যদি ওনার বয়স 65 হয়ে যায়, 65 বছর পর্যন্ত চাকরি করতে পারবে, অথবা 5 বছর, যেটা আগে পূর্তি হয়। কেমন? দুইটার মধ্যে যেটা আগে হয়। হ্যাঁ, 5 বছর পূর্তি হয়ে গেছে কিন্তু বয়স আছে 64, তাহলেও চাকরি থেকে অবসর করতে হবে আর কি। আচ্ছা, উনি শপথ গ্রহণ করার মাধ্যমে নিয়োগ পায় এবং ওনাকে প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান। 130 নং অনুচ্ছেদে বলা আছে যদি সিএজি পদ শূন্য হয়ে যায়, পদ শূন্য হওয়ার অনেকগুলো কারণ আছে। উনি অনুপস্থিত থাকতে পারে, উনি অসুস্থ হইতে পারে, শারীরিক অক্ষমতা হইতে পারে, দেউলিয়া হইতে পারে, যে কোনো কারণে যদি উনি অনুপস্থিত হয়ে পদশূন্য হয়ে যায়, তাহলে আর্টিকেল 127 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সিএজির অনুপস্থিতিতে যে কোনো একজন ব্যক্তিকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগদান করতে পারবেন।
আচ্ছা, সিএজির কাজগুলো কি তাহলে? রিপোর্ট তৈরি করা, কেমন একটা হিসাব তৈরি, রিপোর্ট তৈরি করবেন। কিসের রিপোর্ট? সকল হিসাব, মহা হিসাব নিরীক্ষক, সরকারের যত কর্তৃপক্ষ আছে, কর্মচারী আছে, তাদের হিসাব নিরীক্ষা করে একটা রিপোর্ট দিবেন। আচ্ছা, তারপর সরকারের আয় ব্যয়ের যে ইয়ে আছে, হ্যাঁ, সেই একটা রিপোর্ট তৈরি করবেন, সব সম্পত্তির নথি, বই, রসিদ, দলিল। আচ্ছা, যাই হোক, রিপোর্ট জমা দিবেন রাষ্ট্রপতির হাতে, কেমন? যৌথ সংস্থার হিসাব নিরীক্ষা করে রিপোর্ট তৈরি করবেন। আচ্ছা, রাষ্ট্রপতির কাছে জমা দিবেন রিপোর্ট, রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে সিএজি প্রজাতন্ত্র হিসাব রাখবেন, কেমন? পাবলিক পাবলিক অ্যাকাউন্ট যেটা আছে সেটাও সংরক্ষণ করবেন। আচ্ছা, রিপোর্টে মহা হিসাব নিরীক্ষকের রিপোর্ট নাম, যে রিপোর্ট জমা দিবেন সেই হিসাবের নাম হচ্ছে মহা হিসাব নিরীক্ষকের রিপোর্ট। আচ্ছা, এই রিপোর্ট যখন কার কাছে জমা দিবেন? রাষ্ট্রপতির কাছে জমা দিবেন। রাষ্ট্রপতি এই রিপোর্ট সংসদে উপস্থাপন করার ব্যবস্থা করবেন, কেমন? তাহলে এখানে মূল আমাদের সিএজির কার্যাবলী এটা সবগুলো সংবিধানের আলোচনা, কেমন? সংবিধানের মধ্যে লিখিত সংবিধানের মধ্যে পাবেন বিস্তারিত। আচ্ছা, সিএজি ডিসকাস দ্য ডিপার্টমেন্টস অফিস অফ সিএজি। সিএজির বিভাগ আছে, তিনটা বিভাগ আছে। এক নম্বর হলো সিভিল অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, দুই নম্বর হলো প্রতিরক্ষা অর্থ বিভাগ বা ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট, তিন নম্বর হচ্ছে রেলওয়ে হিসাব অর্থ বিভাগ, কেমন? তাহলে সিভিল, প্রথমটা হলো কি বেসামরিক হিসাব বিভাগ বা সিভিল অ্যাকাউন্ট বিভাগ, আমরা আর কি বেসামরিক মানে আমরা সেই কাজটা করতে হয়। এটাকে বলা হয় অফিস অফ অফ কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস। আচ্ছা, বর্তমান হিসাব নিয়ন্ত্রক জনাব ফাহমিদা ইসলাম, সিজিআই অফিসের কার্যক্রম, কেমন? কি কাজ করে? প্রিপারিং অ্যাকাউন্টস অফ দ্য গভর্নমেন্ট, সরকারি হিসাব প্রস্তুত করে। তারপরে সরকারি হিসাব সংকলন ও একত্রীকরণ করে, কেমন? তারপর মাসিক হিসাব, বাজেট এবং উপযোজন হিসাব, প্রিপারিং মান্থলি অ্যাকাউন্টস, ফাইন্যান্স এবং অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টস তৈরি করে। সরকারি বেতন হিসাব ও বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংকের মধ্যে হিসাবের সমন্বয় সাধন করে। আচ্ছা, ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট, তারা কি করে? কন্ট্রোলার জেনারেল অফ ফাইন্যান্স, ডিফেন্স ফাইন্যান্স, সিজিডিএফ বলা হয় এটাকে, কেমন? এটার প্রধান হলো জনাব মোহাম্মদ গোলাম সরোয়ার ভূঁইয়া। আচ্ছা, এটি প্রতিরক্ষা বিভাগের হিসাব রক্ষণের দায়িত্বপ্রাপ্ত একটি বিভাগ। আমাদের যে ডিফেন্স বিভাগ আছে তাদের হিসাবটা এখানে সংরক্ষণ করা হয়। একই কাজগুলো করে, কেমন? আয় কত হচ্ছে, আয় কত হয়েছে, ব্যয় কত হয়েছে, সবগুলো হিসাব করে। আরেকটা হিসাব হচ্ছে রেলওয়ে হিসাব বিভাগ। এরা শুধু রেলওয়ে এবং অর্থ বিভাগের, রেলওয়ে বিভাগের হিসাব সংরক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত, কেমন? আচ্ছা, সামাজিক হিসাব বিজ্ঞান, হোয়াট ইজ সোশ্যাল অ্যাকাউন্টিং? সোশ্যাল অ্যাকাউন্টিং বেসিক্যালি সামাজিক এবং পরিবেশগত প্রভাব নিয়ে আলোচনা করে, কেমন? অর্থাৎ ব্যবসা করতে গেলে পরিবেশের যে ক্ষয়ক্ষতি হয়, আমরা আগে এটা হিসাবে আনতাম না, কেমন? আপনি ব্যবসা করছেন কিন্তু পরিবেশ দূষণ করছেন, খাল নষ্ট করছেন, নদী নষ্ট করছেন, মানুষের স্বাস্থ্যে হানি করছেন। এগুলা আমরা আগে কষ্টের মধ্যে কাউন্ট করতাম না, বর্তমানে বলছে যে না, পরিবেশকে হিসাবের অন্তর্ভুক্ত করতে হবে, কেমন? শুধু অর্থনৈতিক ঘটনা না, অন্যান্য বিষয়ের উপর ভাবতে হবে। কেবল অর্থের অঙ্কেই সবকিছু পেশ করা যাবে না। অধিকাংশ অংশীজনের কাছে জবাবদিহি করতে হবে। আপনি একটা ইন্ডাস্ট্রি করছেন, আশেপাশে যে একটা স্কুল আছে, আপনি চাইলে তাদের ক্ষতি করে ইন্ডাস্ট্রি করতে পারবেন না, তাদের বিষয়টা মাথায় আনতে হবে, কারণ অংশীজন স্টেক হোল্ডারদের বিষয়টা মাথায় আনতে হবে। আচ্ছা, সিএজি নিয়ে আমরা কথা বলছি। আমাদের বার্ষিক আর্থিক বিবরণী 11টা বিবৃতি আছে, আমরা দেখাচ্ছি সংযুক্ত তহবিল, এই যে আছে 11টা বিবৃতি আছে। এটা মোট বিষয় না। আচ্ছা, আরেকটা বিষয় আছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আমরা যেটাকে বাজেট বলি আর কি, কেমন? আমাদের সংবিধানে কিন্তু বাজেট নামে কোনো শব্দ নাই। আছে বার্ষিক আর্থিক বিবৃতি অথবা অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। সংবিধানে বলা আছে 87 নং অনুচ্ছেদে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, বার্ষিক আর্থিক বিবৃতি নিয়ে কথাবার্তা বলা আছে। কি বলা আছে এখানে? সংবিধান দ্বারা অধীনে সংযুক্ত তহবিলের উপর দায় রূপে বর্ণিত ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ। অর্থাৎ এখানে বাজেটে যে বিষয়গুলা অন্তর্ভুক্ত আছে সেগুলা আমাদের আর্টিকেল 87-এ বলা আছে। সংযুক্ত তহবিল নিয়ে বলা আছে, সংযুক্ত তহবিলের ব্যয় কিভাবে করা হবে তার বিস্তারিত ব্যাখ্যা এখানে দেওয়া আছে, কেমন? এখন আমরা দেখবো প্রশ্ন উত্তর। সূরায় আছেন? থাকলে একটু আওয়াজ দেন। বলছে যে সোশ্যাল অ্যাকাউন্টিং এর মূল উদ্দেশ্য প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা প্রদর্শন, কেমন? গভর্নমেন্ট অ্যাকাউন্টিং এর আওতায় কারা পড়ে? সরকারি দপ্তর, মন্ত্রণালয়, সাহিত্য সাহিত্য সংস্থা। আচ্ছা, তারপর গভর্নমেন্ট অ্যাকাউন্টিং সাধারণত কোন ভিত্তিতে পরিচালিত হয়? আমরা বলছি গভর্নমেন্ট অ্যাকাউন্টিং ক্যাশ বেসিস, কেমন? ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং, এটা নগদ ভিত্তিতে পরিচালিত হয়। কিন্তু গ্যাপ কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানের যে নীতিমালা আমরা পড়ছি সেখানে বলছে যে গ্যাপ ফলো করে বকেয়া ভিত্তি, কেমন? বাট গভর্নমেন্ট অ্যাকাউন্টিং ক্যাশ বেসিস, নগদ ভিত্তিতে পরিচালিত হয়। আচ্ছা, তারপর সোশ্যাল অ্যাকাউন্টিং কে কখনো কি বলা হয়? সিএসআর বলা হয়, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, কেমন? কর্পোরেট সোশ্যাল রিপোর্টিং বা সোশ্যাল রেসপন্সিবিলিটি এবং অ্যাকাউন্টিং বলা হয় আর কি। বাংলাদেশ সোশ্যাল অ্যাকাউন্টিং প্রধানত কোন খাতে গুরুত্বপূর্ণ? কর্পোরেট খাত, ব্যাংক ও শিল্প খাত, কেমন? গভর্নমেন্ট অ্যাকাউন্টিং এর মূল উদ্দেশ্য কি? সরকারি রাজস্ব
যে রাজস্ব এবং ব্যয় সঠিকভাবে নিয়ন্ত্রণ হচ্ছে কিনা, অর্থাৎ সরকারের আয় ব্যয়গুলো সঠিকভাবে আয় হচ্ছে কিনা এবং ব্যয় হচ্ছে কিনা তা নিয়ন্ত্রণ এবং প্রতিবেদন রিপোর্ট তৈরি করা, কেমন? আচ্ছা, গভর্নমেন্ট অ্যাকাউন্টিং এর একটি প্রধান বৈশিষ্ট্য কি? ক্যাশ বেসিস, এটা আমরা আগে বলছি। সরকারি হিসাবকে রক্ষণাবেক্ষণ করে ট্রেজারি এবং অ্যাকাউন্টস অফিস, কেমন? আমরা ট্রেজারার বলি, কোষাধ্যক্ষ এবং অ্যাকাউন্টস অফিস, কেমন? আচ্ছা, গভর্নমেন্ট অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য হলো যে সরকারি অর্থের ব্যবস্থা সঠিকভাবে নিয়ন্ত্রণ এবং রিপোর্ট তৈরি করা। সরকারি হিসাব কি লাভ ক্ষতি হিসাব করে? হ্যাঁ। সরকারি হিসাব লাভ ক্ষতি হিসাব করে না, শুধু আয় ব্যয় নিয়ন্ত্রণ করে। তাদের লাভ ক্ষতি দরকার নাই, জনকল্যাণের জন্য কাজ করে। গভর্নমেন্ট অ্যাকাউন্টিং বলতে কি বোঝায়? সরকারের আয় প্রধানত কোথা থেকে আসে? সরকার কোথা থেকে আয় করে? ট্যাক্স, শুল্ক, ফি, জরিমানা ইত্যাদি থেকে আয় করে, কেমন? গভর্নমেন্ট অ্যাকাউন্টিং হিসাবকে চূড়ান্তভাবে করে থাকে সিএজি, কেমন? সিএজি মানে হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, কেমন? গভর্নমেন্ট অ্যাকাউন্টিং এর কোনটি বৈশিষ্ট্য নয়? প্রফিট নির্ধারণ করা, হ্যাঁ, লাভ নির্ধারণ করা, এটা তাদের বৈশিষ্ট্য নয়। সিএজি এর পূর্ণরূপ হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে সিএজি সম্পর্কে বলা আছে? অনুচ্ছেদ 127 থেকে 32 সিএজি সম্পর্কে বলা আছে। সিএজি কাকে রিপোর্ট দেন? রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দেন। সিএজি কে নিয়োগ দেন? সিএজি রাষ্ট্রপতি নিয়োগ দেন। সিএজির প্রধান দায়িত্ব হলো সরকারি হিসাব নিরীক্ষা করা। আচ্ছা, তারপর সিএজির কার্যকাল কতদিন? 65 বছর অথবা 5 বছর, যেটা আগে হয়, কেমন? সিএজির রিপোর্ট কে সংসদে উপস্থাপন করেন? অবশ্যই রাষ্ট্রপতি উপস্থাপন করেন। সিএজির কাজ কোন নীতির অধীনে পরিচালিত হয়? সংবিধান এবং অডিটের অন্যান্য আইন অনুযায়ী পরিচালিত হয়, কেমন? সিএজি কি কি কাজ করবে সেটা সংবিধানে বলে দেওয়া আছে। আচ্ছা, সিএজির রিপোর্ট কোন কমিটি পরীক্ষা করে? প্যাক, পিএসি, প্যাক, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, কেমন? সিএজির স্বাধীনতা কেন প্রয়োজন? নিরপেক্ষভাবে নিরীক্ষা করার জন্য প্রয়োজন, কেমন? আচ্ছা, অ্যানুয়াল অ্যাকাউন্ট বলতে কি বোঝায়? সরকারের বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব বোঝায়। কম্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস কি বোঝায়? অ্যানুয়াল অ্যানুয়াল অ্যাকাউন্টস প্রস্তুত করে সিজিএ, কেমন? কম্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস সিজিএ তো প্রস্তুত করে। আচ্ছা, অ্যানুয়াল অ্যাকাউন্টস কোথায় জমা দেওয়া হয়? রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হয়, কেমন? অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট কাকে বলা হয়? সরকারি বাজেট। আমরা বলছি যে বাজেট, আমাদের সংবিধানে বাজেট বলতে কিছু নাই, আসে আসে যেটা সেটা হচ্ছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কেমন? ওটাকে বাজেট ধরা হয়। আচ্ছা, অ্যানুয়াল অ্যাকাউন্টস কে কোন সংসদীয় কমিটি পর্যালোচনা করে? প্যাক, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। আচ্ছা, ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট সাধারণত কোন ভিত্তিতে পরিচালিত হয়? ক্যাশ বেসিসে পরিচালিত হয়, কেমন? বাকিগুলো একটু দেখলে পারবেন। একই প্রশ্ন। গভর্নমেন্ট অ্যাকাউন্টের প্রধান উদ্দেশ্য হলো জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা। সরকারি হিসাব কোন ভিত্তিতে পরিচালিত হয়? আমরা বলছি ক্যাশ বেসিসে পরিচালিত হয়। গভর্নমেন্ট অ্যাকাউন্টিং এর বৈশিষ্ট্য কোনটি? বাজেট নিয়ন্ত্রণের গুরুত্ব দেওয়া, কেমন? আচ্ছা, তারপরে সরকারি হিসাবের মূল নথি কি? মূল নথি হলো বাজেট ডকুমেন্ট, কেমন? আচ্ছা, গভর্নমেন্ট অ্যাকাউন্টের কোনটি প্রধান নীতি? অ্যাকাউন্টেবিলিটি, কেমন? ট্রান্সপারেন্সি আর অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। সরকারের রাজস্ব ও ব্যয় কোন হিসাবের অন্তর্ভুক্ত? কনসোলিডেট ফান্ড বা সমন্বিত হিসাবের মধ্যে, কেমন? আচ্ছা, তারপর সরকারি হিসাবের বৈশিষ্ট্য নয় কোনটি? প্রফিট ওরিয়েন্টেশন, লাভ করা সরকারের বৈশিষ্ট্য না, কেমন? সরকার লাভের জন্য কাজ, ব্যবসা করে না। সরকার করে জনসেবার জন্য। সরকারি হিসাবের প্রধান লক্ষ্য হচ্ছে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি, সেটা আমরা বলছি সিএজি মানে হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, কেমন? সিএজি এর মূল দায়িত্ব সরকারি হিসাব নিয়ন্ত্রণ। সিএজি কাজ করে কৃষি ভিত্তিতে আইন ও সংবিধান অনুসারে, কেমন? সিএজি কোথায় বলা আছে? আর্টিকেল 127 থেকে 132 বলা আছে। আচ্ছা, সিএজি অডিট রিপোর্ট কাকে জমা দেয়? হ্যাঁ, সিএজি জমা দেয় মূলত রাষ্ট্রপতির কাছে, কেমন? রাষ্ট্রপতি দেয় সংসদে, বাট এখানে রাষ্ট্রপতি না থাকার কারণে সংসদ, কেমন? সিএজির প্রধান কাজের মধ্যে নেই ডিভিডেন্ড, লভ্যাংশ অডিট, কেমন? তাদের শেয়ার হোল্ডারের ব্যবসা নাই, লভ্যাংশ নিয়ে কাজ নাই। আচ্ছা, অডিট রিপোর্ট সংসদে উপস্থাপনের পর কারা আলোচনা করে? প্যাক, পিএসসি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, কেমন? তারপরে অ্যানুয়াল অ্যাকাউন্টস কাকে বোঝায়? বছরের জন্য সরকারের আয়, বাজেট। আর অ্যানুয়াল অ্যাকাউন্টস বলতে আমরা বাজেটটা বুঝাই, বছরের জন্য সরকারের আয় ও ব্যয়ের হিসাব। আচ্ছা, অ্যানুয়াল অ্যাকাউন্টস কোথায় জমা দেওয়া হয়? সিএজির কার্যালয়ে জমা দেওয়া হয়। অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট সাধারণত কোথায় উপস্থাপিত হয়? সংসদে, কেমন? বাজেট কোথায় উপস্থাপিত হয়? সংসদে। অ্যানুয়াল অ্যাকাউন্টস এবং কন্টিনজেন্সি ফান্ড কোথায় ব্যবহার কেন দেখানো হয়? জরুরি ব্যয় প্রদর্শনের জন্য দেখানো হয়, জরুরি ব্যয় প্রদর্শনের জন্য দেখানো হয়। তারপরে এই মোটামুটি এই প্রশ্ন। ডিপার্টমেন্টেশন একটি সীমাবদ্ধ হলো অনেক সময় অতিরিক্ত খরচ এবং জটিলতা বাড়ে, কেমন? অতিরিক্ত খরচ এবং জটিলতা বাড়ায়। ডিপার্টমেন্টেশন অফ অ্যাকাউন্টস এর আওতায় কোন খাত আসে না? প্রাইভেট ব্যাংক আসে না, কেমন? প্রাইভেট ব্যাংক আসে না। এই হলো আমাদের আজকের চ্যাপ্টার 2 এর আলোচ্য বিষয়। এরপরে আমাদের চ্যাপ্টার 3, কেমন? এটা হলো গ্রিন অ্যাকাউন্টিং বা সবুজ হিসাব বিজ্ঞান।
গ্রিন অ্যাকাউন্টিং এর মধ্যে খুবই সিম্পল বিষয়গুলা, মূলত পরিবেশগত সুবিধা অসুবিধা কাউন্ট করতে হবে। আমরা আগে পরিবেশের যে ক্ষতি করি শুধু ব্যবসায় করছি, পরিবেশকে কাউন্ট করি নাই, কেমন? বর্তমান বলছে যে আর্থিক ফলাফল নির্ণয়ে পরিবেশগত সুবিধা এবং খরচগুলোকে বিবেচনা করে পরিবেশগত হিসাব বিজ্ঞান বলে। বর্তমান যে হিসাব বিজ্ঞানে পরিবেশগত সুবিধা এবং খরচগুলোকে বিবেচনা করা হয় সেটা হলো গ্রিন অ্যাকাউন্টিং, কেমন? এটা মূলত টেকসই অ্যাকাউন্টিং ও বলা হয়। সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য এটা প্রয়োজন, কেমন? এনভায়রনমেন্টাল বেনিফিট এবং এনভায়রনমেন্ট কস্ট বিবেচনা করে যে হিসাব বিজ্ঞান হিসাব প্রস্তুত করা হয় সেটা হলো গ্রিন অ্যাকাউন্টিং। এটি আর্থিক বিবরণী প্রস্তুতের সময় সিদ্ধান্ত গ্রহণে পরিবেশগত তথ্য অন্তর্ভুক্ত করে, কেমন? অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদের অবদান এবং দেশের দূষণ বা সম্পদের অবক্ষয় দ্বারা আরোপিত খরচ উভয় উপস্থাপন করা হয়। তার মানে গ্রিন অ্যাকাউন্টিং হলো পরিবেশগত যে ক্ষয়ক্ষতি বা পরিবেশের যে অবদান সেটা বিবেচনা করার জন্য যে হিসাব তৈরি করা হয় সেটা হলো গ্রিন অ্যাকাউন্টিং, কেমন? পরিবেশ বলতে আমরা কি বুঝি? দেশের বিশুদ্ধ বাতাস, পানি, মাটি, স্বাভাবিক তাপমাত্রা সহ বিশ্বের সমস্ত প্রাকৃতিক সম্পদের সমষ্টি হলো প্রাকৃতিক পরিবেশ বা ন্যাচারাল ক্যাপিটাল, কেমন? তো এগুলা আমাদের ব্যবসা দ্বারা ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই হচ্ছে। তো সেই ক্ষতিটা মূল্যায়ন করে সেটাকে কাউন্ট করে ক্ষতিপূরণের জন্য পদক্ষেপ নেওয়ার জন্য এই হিসাবটা প্রয়োজন, কেমন? আচ্ছা, প্রচলিত হিসাব বিজ্ঞানের নেতিবাচকভাবে পরিবেশগত প্রভাব চিহ্নিতকরণ ও হ্রাসকরণ। পরিবেশগত হিসাব বিজ্ঞানের মূল লক্ষ্য বা উদ্দেশ্যটা কি? বর্তমান হিসাব বিজ্ঞানে আগে আমরা যখন হিসাব করতাম পরিবেশের কি আসে না না আসে আমরা এটা দেখতাম না, আমরা এটা কাউন্ট করতাম না, কেমন? এখন এটা কাউন্ট করতে হবে। ব্যবসায় প্রতিষ্ঠানের পরিবেশগত প্রভাব সম্পর্কিত খরচ। আপনি ব্যবসা করছেন, আপনি খাল নষ্ট করছেন, স্কুল নষ্ট করছেন, রাস্তা ভেঙে ফেলছেন, এটার খরচ হিসাব করতে হবে, কেমন? এবং রাজস্ব আলাদা চিহ্নিত করতে হবে। ব্যবসায়ী এবং পরিবেশবাদীদের মধ্যে দ্বন্দ্ব মিটমাট করতে হবে, কেমন? এটা দরকার হচ্ছে অপারেশনাল সাস্টেনেবিলিটি। অধিক পরিবেশ বান্ধব সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয় এটা, কেমন? আচ্ছা, আর কিসে লাগে? হিসাব বিজ্ঞান প্রয়োজনীয়তা, পরিবেশগত হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা কোথায়? এনভায়রনমেন্টাল পারফরমেন্স বোঝার জন্য প্রয়োজন আছে, পরিবেশের ঝুঁকি চিহ্নিত করার জন্য এটা প্রয়োজন, টেকসই উন্নয়নের লক্ষ্যে পরিবেশ নীতি প্রণয়নের জন্য প্রয়োজন আছে, বার্ষিক পরিবেশগত যে ব্যয় হয় গভর্নমেন্টের, কেমন? এনভায়রনমেন্টাল এক্সপেন্ডিচার নির্ণয়ের ক্ষেত্রে এটা লাগবে। আচ্ছা, পরিবেশ দূষণ যে হয় যে এটা পরিবেশ পরিষ্কার করতে যে যে খরচ, বিপজ্জনক উপাদানের সঠিক ব্যবহার নিষ্পত্তি করার ক্ষেত্রে লাগবে, পরিবেশ বান্ধব কর্ম পরিকল্পনা গ্রহণ করতেও লাগবে। তার মানে এটা এখন ব্যবসার সাথে পরিবেশের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য আমাদেরকে সেটাও কি করতে হবে? কাউন্ট করতে হবে, নাকি? সেটা কাউন্ট না করলে আমরা প্রকৃত হিসাবটা খুঁজে পাবো না। সম্ভাব্য দায়বদ্ধতার জন্য খরচ বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। আচ্ছা, তাহলে অ্যাডভান্টেজ অফ গ্রিড অ্যাকাউন্টিং: দূষণ হ্রাসকরণ, টেকসই উন্নয়নে সহায়তা করতে লাগবে, পরিবেশ পরিবেশ বান্ধব পণ্য তৈরি করতে হবে, যেহেতু পরিবেশকে আমরা বিবেচনা নিচ্ছি, তার মানে পরিবেশ বান্ধব পণ্য বা সেবা উৎপাদন করতে পারলে সেরে গেল, কেমন? এটা হলো আমাদের বিষয়। এখন আপনারা কেউ কি পড়তে পারবেন? কেউ আছেন? নুরুল ইসলাম আছেন নাকি অফিসে? জি আছি। হ্যাঁ, একটু পড়েন, একটা মোটা পড়েন, কি বলছে? হ্যাঁ, এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টিং বা গ্রিন অ্যাকাউন্টিং বলতে কি বোঝায়? আহ, এটি এমন একটি হিসাব ব্যবস্থা যেখানে প্রতিষ্ঠানের কার্যক্রমের পরিবেশগত প্রভাব, ব্যয় ও সুবিধা আর্থিক হিসাবে প্রতিফলিত করা হয়। গ্রিন অ্যাকাউন্টিং এর মূল উদ্দেশ্য কি? প্রাকৃতিক সম্পদ ব্যবহার ও পরিবেশ দূষণের খরচ পরিমাপ করে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। হ্যাঁ, মূল কথা হচ্ছে যে আগে অ্যাকাউন্টিং আমাদের শুধু ব্যবসার খরচগুলো হিসাব করতো আর আয়গুলো হিসাব করতো, কিন্তু এখন ব্যবসার সাথে যেহেতু পরিবেশ জড়িত হয়ে গেছে, কেমন? আপনার ব্যবসার কারণে ঠিক। আপনি খাল খাল দূষণ হচ্ছে, নদী দূষণ হচ্ছে, আপনি যেখানে কারখানা যাচ্ছেন রাস্তাঘাট কিন্তু ভেঙে ফেলতেছেন, রাস্তা নষ্ট করে ফেলতেছেন, অনেক জি সময় জি। রাস্তা ভেঙে চুরমার করে, কারণ বাড়ি বাড়ি গাড়ি যানগুলো যখন ঢুকে, তো এই রাস্তা তো আপনি তো করে দিচ্ছেন না, এটা তো আপনি পরিবেশের ক্ষতি করছেন। তো এইটাকে এখন বলছে যে না, আপনি হিসাব করবেন, আপনি পরিবেশটাকে, পরিবেশ আপনার ব্যবসার সাথে সম্পর্কিত পরিবেশটাকে অবশ্যই বিবেচনা আনতে হবে। আপনার ধোঁয়া তো আমার গাছ নষ্ট করতেছে, পরিবেশ নষ্ট করতেছে, এটা প্রাকৃতিক সম্পদের যে ক্ষতি করছেন ব্যবহার করছেন, এবং পরিবেশ দূষণের খরচ পরিমাপ করে টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্যই মূলত গ্রিন অ্যাকাউন্টিং। এটা হলো এই চ্যাপ্টারের মূল কনসেপ্ট, কেমন? এরপর একটা পড়েন। গ্রিন অ্যাকাউন্টিং প্রথম কোথায় বেশি গুরুত্ব পায়? হুম। উন্নত দেশসমূহে, বিশেষ করে ইউএন ও ওয়ার্ল্ড ব্যাংকের উদ্যোগে। এই কথা ভুয়া কথা, যদিও তারা গুরুত্ব দেয়, তারাই আবার পরিবেশে বিশ্বের কার্বন যে নিঃসরণ করে এর মধ্যে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে আমেরিকা, কেমন? বড় বড় কথা বলবে আবার। তারা আবার তাও ভালো দায়িত্ব উদ্যোগ নিচ্ছে, কারণ ক্ষতিগ্রস্ত তো আমাদের মতো যারা সাগর নিকটবর্তী দেশ তারাই বেশি। তো ইউএন এবং জি। ওয়ার্ল্ড ব্যাংক এই উদ্যোগটা গ্রহণ করছে, ধন্যবাদ তাদেরকে। আচ্ছা, তারপরটা। বাংলাদেশে গ্রিন অ্যাকাউন্টিং এর প্রাসঙ্গিকতা কেন? উত্তর: বাংলাদেশ একটি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ, তাই পরিবেশ ব্যয় ও ক্ষতি হিসাবের মধ্যে আনা জরুরি। হ্যাঁ, এই যে আমাদের দেশে প্রতি বছর তো বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প হয়, ভূমিকম্প যদি কম হয়
বন্যা তো আমাদের সাথে একবার লেগেই আছে, কেমন। তারপর গ্রিন অ্যাকাউন্টিং এর কি কি অন্তর্ভুক্ত থাকে? দূষণ নিয়ন্ত্রণ ব্যয়, পুনঃপ্রক্রিয়াজাত খরচ, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ ইত্যাদি। হ্যাঁ, তার মানে এখানে সবগুলো জানতে হবে না, একটা দুটো জানলে হবে। গ্রিন অ্যাকাউন্টিং এর মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকে আমরা যে গ্রিন অ্যাকাউন্টিং বুঝতে হবে, তাহলে দূষণ নিয়ন্ত্রণ করতে হবে, তারপরে রিপ্রসেসিং করতে হবে বা রিসাইকেল, এরপরে বর্জ্য ব্যবস্থাপনা। এগুলো যদি না থাকে আমরা তো পরিবেশে থাকতে পারবো না, কেমন। এগুলো আমাদের দেশে এখনো ওইভাবে চালু হয় না, এগুলো চালু হওয়া খুব জরুরি দরকার। খালবিল ইন্ডাস্ট্রির পাশে যে দেখবেন যে খালবিল সব মরে যাচ্ছে। তারপর এটি সাধারণত কোন হিসাবের সম্প্রসারিত রূপ? সোশ্যাল অ্যাকাউন্টিং এর সম্প্রসারিত রূপ। তারপর গ্রিন অ্যাকাউন্টিং এর প্রধান চ্যালেঞ্জ কি? পরিবেশগত ক্ষতি ও সুবিধাকে আক- আর- আর্থিক মানে রূপান্তর করা কঠিন। হ্যাঁ, এটা চ্যালেঞ্জ হলো যে আমরা যে ক্ষতিটা আসলে এটাকে, এটা তো আপেক্ষিক। ধর আমি একটা প্রোডাক্ট কিনলে আপনি বলতে পারেন যে এটার দাম 20 টাকা, কিন্তু পরিবেশের ক্ষতিটা আর্থিকভাবে মূল্যায়ন করাটা একটু টাফ। এবং এটা নিয়ে আবার মতভেদ পার্থক্য হবে, কেউ বলবে বেশি কেউ বলবে কম। এই জায়গায় একটু চ্যালেঞ্জ আছে। তারপর গ্রিন অ্যাকাউন্টিং এর একটি সরাসরি সুবিধা কি? পরিবেশ সংরক্ষণে প্রতিষ্ঠানের দায়বদ্ধতা বৃদ্ধি। হ্যাঁ, এটা ভালো হয়েছে, প্রতিষ্ঠান আপনি পরিবেশের ক্ষতি করছেন, আপনি কিছু দায় নেন, কেমন। খালি হাতে চলে যায় না, দায় কিছু নিয়ে যান। সুন্দর। হ্যাঁ, তারপর কোন প্রতিষ্ঠানগুলোতে গ্রিন অ্যাকাউন্টিং বেশি জরুরি? বিদ্যুৎ উৎপাদন, রাসায়নিক শিল্প, তেল গ্যাস, টেক্সটাইল, সিমেন্ট কারখানা ইত্যাদি। হ্যাঁ, এই টেক্সটাইলের রং কেমন, পুরো তুরাগ নদী খেয়ে ফেলছে আমাদের বেশিরভাগ। এই যে টেক্সটাইল গুলো, এটা তো রং, যে প্রচুর রং ইউজ করে, খাল বিলে ছেড়ে দেয়। এরপর বিদ্যুৎ উৎপাদন নিয়ে যে পায়রা, এগুলো নিয়ে অনেক আলোচনা আছে, যে রামপাল, কেমন। এগুলা পরিবেশের অনেক মানে একদিকে আমাদের অপরিহার্য বিদ্যুৎ, আরেকদিকে পরিবেশ এমন ভাবে সেট আপ করতে হয় যেটা যাতে পরিবেশের ক্ষতি না হয় আর কি। তো আমাদের দেশে একদিক চিন্তা করে আরেকদিক চিন্তা করে না। রাসায়নিক যে উৎপাদনগুলো আছে এগুলো মারাত্মক ক্ষতি করে, কেমন। যেমন ট্যানারি শিল্পগুলা নদীকে খেয়ে ফেলতেছে। সিমেন্ট কারখানা, এগুলো হেভি ইন্ডাস্ট্রি তো, এই সিমেন্ট কারখানা এগুলো নদীর পানি শোষণ করে। তো আমাদের মূলত একটা দিক খেয়াল রাখতে হবে, যে আমি যখন একটা ইউজ করতেছি আমার পরিবেশটা যাতে ঠিক থাকে। গ্রিন অ্যাকাউন্টিং এই জায়গাটা নিয়ে আলোচনা শুরু করছে আর কি, কেমন। যদিও এটা আলোচনাটা এখন হিট হয়নি, আর একটু হিট হওয়া দরকার। তারপর জাতীয় পর্যায়ে গ্রিন অ্যাকাউন্টিং ব্যবহারের একটি উদ্দেশ্য কি? প্রাকৃতিক সম্পদ হ্রাস ও পরিবেশ ক্ষতির হিসাব করে জাতীয় আয়ে সঠিক চিত্র প্রদর্শন। তারপর গ্রিন জিডিপি। গ্রিন জিডিপি কি? একটি দেশের জিডিপি যা প্রাকৃতিক সম্পদের ক্ষয় ও পরিবেশ ব্যয় বাদ দিয়ে নির্ধারণ করা হয়। অর্থাৎ আগে তো আমরা শুধু জিডিপি হিসাব করতাম, এখন পরিবেশটা হিসাব করতাম না। এখন বলছে যে না, গ্রিন মানি তো সব ভালো, কেমন। গ্রিন ব্যাংকিং, গ্রিন এনভায়রনমেন্ট, হ্যাঁ। গ্রিন মানি হলো যে পরিবেশ বান্ধব আর কি। অর্থাৎ পরিবেশের যে ক্ষয় আছে এটাকে আমরা, যেন ধরেন আমরা যখন আয় বিবরণী তৈরি করি, আমরা আয় থেকে ব্যয় বাদ দিই, কিন্তু পরিবেশের ব্যয়টা বাদ দিই না। গ্রিন জিডিপি মানে জিডিপির মধ্যে পরিবেশ জনিত যে ক্ষয়ক্ষতি আছে সেই ব্যয়গুলো বাদ দিতে হবে, কেমন। আর তারপর বাংলাদেশ ব্যাংক কি পরিবেশ হিসাবের উপর গুরুত্ব দিয়েছে? হ্যাঁ, গ্রিন ব্যাংকিং নীতিমালা প্রণয়ন করেছে। হ্যাঁ, এই গ্রিন ব্যাংকিং কারণে আমরা যে এখন সোনালী ব্যাংকের ই ওয়ালেট বা এটিএম কার্ড, এই যত বেশি অনলাইন ব্যাংকিং চালু হবে তত কাগজের ব্যবহার কমে যাবে, এতে আমাদের পরিবেশটা সেফ হবে, কেমন। আমাদের বাংলাদেশ ব্যাংক আস্তে আস্তে যদি 100% আমরা ধরেন ইয়ে করতে পারি, অনলাইন ব্যাংকিং করে ফেলতে পারি, অনলাইন কেনাকাটা করতে পারি, এটিএম কার্ড দোকানে যায়, তাহলে আমাদের কিন্তু কাগজের ব্যবহার, কাগজের নোট ছাপাও কমে যাবে, অনেক সুবিধা আছে, কেমন। এরপর পরিবেশ সম্পর্কিত ব্যয় কোন ধরনের ব্যয় হিসেবে ধরা যায়? এক্সটার্নাল কস্ট বা এনভায়রনমেন্টাল কস্ট। এনভায়রনমেন্টাল কস্ট হলে সবাই বুঝতে পারবে, কিন্তু এক্সটার্নাল কস্ট হলে সবাই বুঝতে পারবে না। এক্সটার্নাল কস্ট হলো যেটা, ইন্টারনাল কস্ট তো বুঝি, ধরুন আমি একটা প্রোডাক্ট কিনছি 100 টাকা দিয়ে, বিক্রি করবো 120 টাকা, তাহলে 100 টাকা আমার কস্ট, এটা ইন্টারনাল কস্ট। এক্সটার্নাল কস্ট হচ্ছে রাস্তা যে ব্যয় করলাম, রাস্তাটা যে ভেঙে দিয়ে আসলাম, এটার জন্য কিছু ব্যয় নিতে হবে আর কি। আচ্ছা, তারপর গ্রিন অ্যাকাউন্টিং কিভাবে বিনিয়োগ সিদ্ধান্ত সাহায্য করে? এটি দেখায় কোন প্রকল্প পরিবেশ বান্ধব, দীর্ঘমেয়াদে টেকসই ও সামাজিকভাবে গ্রহণযোগ্য। হ্যাঁ, যখন একটা প্রকল্প দেখতে পরিবেশ ভালো তখন এটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। তারপর এরপরে সোশ্যাল রেসপন্সিবিলিটি সিএসআর এর সাথে গ্রিন অ্যাকাউন্টিং এর সম্পর্ক কি? সিএসআর এর অংশ হিসেবে প্রতিষ্ঠানগুলো পরিবেশ ব্যয় ও কার্যক্রম গ্রিন অ্যাকাউন্টিং এর মাধ্যমে রিপোর্ট করে। সুন্দর পড়তেছেন, থ্যাংক ইউ। তারপর গ্রিন অ্যাকাউন্টিং এর তথ্য সাধারণত কোন রিপোর্টে প্রকাশ করা হয়? অ্যানুয়াল রিপোর্ট বা সাস্টেইনেবিলিটি রিপোর্টে। এটা আমাদের দেশে এখনো ওইভাবে আসলে শুরু হয় না, শুরু হওয়া দরকার আরো বেশি করে। তারপর 17। গ্রিন অ্যাকাউন্টিং এর ব্যবহারকারী কারা? সরকার, বিনিয়োগকারী, সাধারণ জনগণ, পরিবেশ সংস্থা ও গবেষক। হ্যাঁ, যারা এর সাথে স্টেক হোল্ডার আছে, সরকার, যারা ব্যবসা করে, ইনভেস্টর, আর সাধারণ পাবলিক তো অলওয়েজ জড়িত, কেমন। সাধারণ পাবলিক যে কোনো সে উন্নয়ন অনুন্নয়ন ভালো মন্দ সবকিছু সাথে জড়িত। পরিবেশ সংস্থা তো চিল্লাচিল্লি করে এগুলো নিয়ে সারাদিন নেই, কেমন। তো গবেষক, তারা গবেষণা করে তো আমাদের সামনে উপস্থাপন করে যে এই ক্ষতি হয়েছে, গবেষক না থাকলে আমরা রিপোর্ট গুলো পাইতাম না। তারপর গ্রিন অ্যাকাউন্টিং বাস্তবায়নে কোন ধরনের নীতি সহায়ক?
পরিবেশ সংরক্ষণ আইন, পরিবেশ ট্যাক্স, সবুজ ঋণ নীতি ইত্যাদি। হ্যাঁ, পরিবেশ সংরক্ষণ আইনটা বেশি কার্যকরী, এটা পরীক্ষায় আসার মতো। কেমন? গ্রিন আইন বাস্তবায়নের ক্ষেত্রে আইন করতে হবে, আর আইন বাস্তবায়নও করতে হবে। পরিবেশ ট্যাক্স চালু করতে হবে, কেমন? কার্বন ট্যাক্স বলে যেটাকে। সবুজ ঋণ বা গ্রিন, তারপরে গ্রিন অ্যাকাউন্টিং কি কেবল ব্যয় নির্ধারণ করে? না, এটি পরিবেশ সংরক্ষণমূলক বিনিয়োগের সুফলও প্রদর্শন করে। হুম। কেন গ্রিন অ্যাকাউন্টিং ভবিষ্যৎ হিসাব বিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ? কারণ এটি অর্থনীতি ও পরিবেশের মধ্যে ভারসাম্য আনে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করে। আমরা এখন সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলি, এই জন্য এটা লাগবে, এবং অর্থনীতি পরিবেশের মধ্যে ভারসাম্য আনতে লাগবে। এখন যে আলোচনাগুলো করছে এগুলো এমসিকিউ আকারে আসছে। কয়েকটা পড়লে হবে। এক নম্বরটা কি বলছে? গ্রিন অ্যাকাউন্টিং বলতে কি বোঝায়? পরিবেশগত ব্যয় ও প্রভাবের হিসাব। হুম। গ্রিন অ্যাকাউন্টিং মূলত কোন হিসাবের সম্প্রসারিত রূপ? সোশ্যাল অ্যাকাউন্টিং। গ্রিন অ্যাকাউন্টিং এর মূল উদ্দেশ্য কি? পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা। জাতীয় পর্যায়ে গ্রিন অ্যাকাউন্টিং প্রয়োগ করলে কি নির্ধারণ করা যায়? গ্রিন জিডিপি। গ্রিন জিডিপি বলতে কি বোঝায়? পরিবেশ ব্যয় বাদ দিয়ে জাতীয় আয়। মানে পরিবেশের যে ব্যয়টা হচ্ছে সেটাকে আমরা বাদ দিয়ে জিডিপি দেখাতে হবে, আগে তো এটা কাউন্ট করে নেই। সামনে করতে হবে আস্তে আস্তে, কেমন? গ্রিন অ্যাকাউন্টিং প্রথম কোথায় বেশি গুরুত্ব পায়? উন্নত দেশসমূহে। উন্নত দেশসমূহ, হ্যাঁ। তারপর অ্যাকাউন্টিং এর প্রাসঙ্গিকতা কেন? আহ, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হয়। কোন খাতে গ্রিন অ্যাকাউন্টিং জরুরি? বিদ্যুৎ ও জ্বালানি খাত। গ্রিন ব্যাংকিং নীতি কোন সংস্থা প্রণয়ন করেছে? বাংলাদেশ ব্যাংক। হুম, বাংলাদেশ ব্যাংক। এনভায়রনমেন্টাল কস্ট কিসের অংশ? এক্সটার্নাল কস্টের অংশ। গ্রিন অ্যাকাউন্টিং কোন রিপোর্ট সাধারণত প্রকাশ করা হয়? সাস্টেনেবিলিটি রিপোর্ট বা অ্যানুয়াল রিপোর্ট। হুম। গ্রিন অ্যাকাউন্টিং বাস্তবায়নে কোন নীতি বেশি সহায়ক? পরিবেশ সংরক্ষণ আইন। গ্রিন অ্যাকাউন্টিং কি কেবল ব্যয় নির্ধারণ করে? না, এটি সুফলও দেখায়। ভবিষ্যৎ হিসাব বিজ্ঞানে গ্রিন অ্যাকাউন্টিং কেন গুরুত্বপূর্ণ? টেকসই উন্নয়ন নিশ্চিত করা। আরে গ্রিন অ্যাকাউন্টে বুঝতে পারছেন তাহলে নিশ্চয়, নাকি? জি। আচ্ছা, তাহলে আমরা এবার মোটামুটি আমাদের 3 চ্যাপ্টার শেষ হয়ে গেছে, কেমন? এখন আমাদের আর এখানে 3 চ্যাপ্টার একসাথে শেষ। আমরা এখন আরেকটা স্লাইডে যাব। সেটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসের জন্য আরো কিছু ইয়ে আছে, এগুলো দেখলে আমাদের আলোচনাটা শেষ হয়ে যাবে। তো এ ফাঁকে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার, এখন এই বই তো আসলে অনেক এমসিকিউ দেয়া হিসাব বিচিত্রা, এ তো পড়ে তো কভার করা একটু হ্যাঁ, আহ, যতগুলা পারে সামনের দিকে পড়ে, পিছনের গুলো না পারলে সামনের গুলো পরিষ্কার না। আমি তো ওই যে আপনার বারবার বই কথা বলছিলাম, আমি দেখছি এই বইটাই এত বেশি দাম আছে। আরেকটা কথা বলি কেমনে, আমি জি তো শুরু থেকে একবার একদম মানে যখনই সার্কুলারটা হয়েছে তখনই আমার কাছে বলে দেখে শুনে আমি বলছি এই বইটা আপনারা নিয়ে নেন। যারা শুনছে নিশ্চয়ই জানে, আমি তখন শুরুতেই বলছি একটা বই নিলেই হবে। তো আপনারা যতটুকু মানে হয় অন্তত বড় ভার্সিটি গুলো পড়ে ফেলেন, যদি সবগুলো পড়তে না পারেন জি। বড় ভার্সিটির প্রশ্নগুলো পড়ে ফেলেন। এটা হলো আহ মূল বিষয় আর কি, সবগুলো পড়তে না পারলে, কেমন? ইয়েস। কারণ সবগুলা তবে ইয়েতে আমি যেগুলো দেখাই এগুলো দেখলে আপনি ধরেন নিয়মগুলো পড়ে ফেলেন। সরলরৈখিক পদ্ধতি অবচয় আছে, 4টা অবচয় কথা বললাম, 4টা পদ্ধতি ফলো করেন, তাহলে মনে করেন আপনার ইয়েটা হয়ে গেল আর কি। নিয়মটা জানা হয়ে গেল, নিয়মটা জানা হয়ে গেলে আপনি আগে আগে গেলেন আর কি। আচ্ছা, আমরা ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং নিয়ে কথা বলছিলাম এতক্ষণ যাবো। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং এই দুইটা সমন্বিত রূপ হলো ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং আমরা বলছি, কেমন? এখন আমরা চলে যাব একটু আলোচনায়, তারপর আপনি আমাকে একটু সহযোগিতা করবেন আবার। অ্যাকাউন্টিং সফটওয়্যার ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং জন্য দুটি জনপ্রিয় অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে। একটা হলো সেফ, কেমন? সিস্টেম অ্যাপ্লিকেশন এন্ড প্রডিউসিং ডাটা প্রসেসিং। আর হচ্ছে ওরাকল, আর একটা ট্যালি প্রাইম, কেমন? টালি প্রাইম বলে যেটা। আচ্ছা, কনসোলিডেট ফান্ড বলা হয় কি? সরকারের সকল রাজস্ব, ঋণ এবং ঋণ পরিশোধ থেকে প্রাপ্ত অর্থ, অর্থাৎ সরকার যত রাজস্ব আয় করে। আর সরকার আয় করার জন্য আরেকটা ওই আছে টাকা আসার, আরেকটা হচ্ছে ঋণ নেওয়া, কেমন? ঋণ নিলেও সরকারের আয় হয়। আর একটা হচ্ছে ঋণ পরিশোধ করতে যায় অনেক সময় কিছু টাকা ছাড় পাওয়া যায়। এই তিনটা একত্রে যে ফান্ডে রাখা হয় সেটা হচ্ছে কনসোলিডেট ফান্ড। বাংলাদেশ সংবিধানের 84 অনুচ্ছেদে এই কনসোলিডেট ফান্ডের কথা বলা আছে। তাহলে এখানে 3 ধরনের খাত আসে, একটা হচ্ছে ঋণ, আরেকটা হচ্ছে ঋণ পরিশোধ করতে যায় কিছু টাকা মৌকুব পাইছেন, কেমন? এটা একটা আপনার আয়। আরেকটা হচ্ছে ট্যাক্স বা রাজস্ব, কেমন? সরকারের বাজেটের মূল ভিত্তি কি? সরকারের বাজেটের মূল ভিত্তি হলো যে দেশের আয় ও ব্যয়ের পরিকল্পনা, কেমন? যা নির্দিষ্ট সময়ের জন্য সরকার আর্থিক কার্যক্রমের রূপরেখা প্রদান করে।
আচ্ছা, উপযোজন কি? উপযোজন অ্যাপ্রোপ্রিয়েশন। উপযোজন যোজন হইল আইনসভা কর্তৃক সরকারের বিভিন্ন খাতের ব্যয়ের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দের অনুমোদন। অর্থাৎ কোন খাতে সরকার কত টাকা ব্যয় করবে, শিক্ষা খাতে কত টাকা ব্যয় করবে। শিক্ষা খাত তো শেষ নাই। ধরেন শিক্ষার মধ্যে আপনার মন্ত্রণালয় একটা, আমাদের শিক্ষা মন্ত্রণালয় একটা, এর মধ্যে একটা হচ্ছে কারিগরি শাখা, আর হচ্ছে মাদ্রাসা, কারিগরি মাদ্রাসা শাখা, আর হলো জেনারেল মাধ্যমিক শাখা বা সাধারণ শিক্ষা কেমন। সাধারণ শিক্ষার মধ্যে আবার ইউনিভার্সিটি গুলা ধরেন, কলেজগুলো ধরেন, কোন কলেজে কত টাকা বরাদ্দ, এটা একটা হিসাব আছে কেমন। তো এই যে কোথায় কত টাকা বরাদ্দ হবে, যে সেটা আইনসভার মধ্যে ইয়ে হয়, কি হয়, অনুমোদন হয় আর কি, সেটাই আমরা উপযোজন বা অ্যাপ্রোপ্রিয়েশন বলি আর কি। আচ্ছা, সিএজি আমরা এতক্ষণ বলছি, সিএজি কি? কন্ট্রোলার অডিটর জেনারেল। এটা হলো যে আহ, বাংলাদেশ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এর কাজ হলো প্রজাতন্ত্র সরকারি হিসাব এবং সকল সরকারি অফিস ও সংস্থা হিসাব নিরীক্ষা করা, অডিট করা, কেমন, নিরীক্ষা করা। প্রজাতন্ত্রের সরকারি হিসাব, পাবলিক, প্রজাতন্ত্রের সরকারি হিসেবে বলা হয় পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এবং সরকারের সকল হিসাব অফিস হিসাব নিরীক্ষা করা, কেমন। রেভিনিউ এক্সপেন্ডিচার বলতে কি বোঝায়? রেভিনিউ এক্সপেন্ডিচার মানে অপারেটিং এক্সপেন্স, যেমন কর্মচারীদের বেতন, প্রশাসনিক খরচ, ভাড়া, কেমন, বিজ্ঞাপন, এগুলো হচ্ছে রাজস্ব। বিজ্ঞাপন তো সরকার দেয় না। আচ্ছা, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার যেগুলো হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, যেমন রাস্তা নির্মাণ করা, সেতু নির্মাণ করা, হাসপাতাল নির্মাণ করা, এগুলো আমরা বাজেটে আলোচনা করছি, বাজেট পড়ানোর সময় ট্যাক্সে আলোচনা করছি। পিপিআর 2008 কৃষির সাথে সম্পর্কিত, কেমন। পিপিআর মানে হচ্ছে পাবলিক প্রকিউরমেন্ট রুল 2008। 2008 এখানে সরকারি ক্রয় বিধিমালা, অর্থাৎ সরকারি কেনাকাটা এবং সংগ্রহ কিভাবে করবে তার বিস্তারিত নীতিমালা এখানে আছে। পিপিআর দুইটা আছে, একটা হচ্ছে পিপিআর 2006, আর একটা হচ্ছে পিপিআর 2008। পাবলিক প্রকিউরমেন্ট রুল, কেমন, সরকার কেনাবেচা। আচ্ছা, সরকারি হিসাব নীতি কিসের উপর ভিত্তিতে? আমরা এতক্ষণ যাবত আলোচনা করছি ক্যাশ ক্যাশ বেসিস বা নগদ ভিত্তির উপর ভিত্তি করে পরিচালিত, কেমন, যেখানে নগদ প্রাপ্তি ও প্রদানের সময় লিপিবদ্ধ করা হয়। আচ্ছা, সোশ্যাল রেসপন্সিবিলিটি রিপোর্ট কিসের? নৈতিক কার্যক্রম ফলাফল প্রকাশ করে। আচ্ছা, এখন একটু প্রশ্নটা পড়েন নুরুল ইসলাম। 3 নম্বর প্রশ্ন, আপনি রেডি হন। 4 নম্বরটা থেকে পড়বেন। সরকারি হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য কোনটি? আহ দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিরূপণ করা। এরপরটা কি আছে? বাংলাদেশের সরকারি হিসাব নিরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কে? মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সিএজি। হুম। সরকারি বাজেট কি? সরকারের বার্ষিক আয় ব্যয়ের পরিকল্পনা। হুম। একত্রিত তহবিল সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে? 84 নম্বর অনুচ্ছেদে। অনুচ্ছেদ 84 কনসোলিডেটেড ফান্ড বলা হয় এটাকে। তারপর সরকারি ব্যয়ের জন্য আইনসভার অনুমোদনকে কি বলা হয়? উপযোজন, অ্যাপ্রোপ্রিয়েশন। সরকারি হিসাব সাধারণত কোন ভিত্তিতে প্রস্তুত করা হয়? নগদ নগদ ভিত্তিক, ক্যাশ বেসিস। ক্যাশ বেসিস। সামাজিক নিরীক্ষার প্রধান কাজ কি? সামাজিক ও নৈতিক কার্যকারিতা মূল্যায়ন। কোনটি উন্নয়ন ব্যয়ের উদাহরণ? পদ্মা সেতু নির্মাণ। সিএসআর এর পূর্ণরূপ কি? কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। পরিবেশগত হিসাব বিজ্ঞানের মূল ফোকাস কি? পরিবেশের ওপর ব্যবসায়িক প্রভাব। সরকারি তহবিলের অভিভাবক কে? আইনসভা। সরকারি ক্রয়ের ক্ষেত্রে কোন বিধিমালা অনুসরণ করা হয়? পিপিএ 2006 ও পিপিআর 2008। কোনটি রাজস্ব ব্যয়ের উদাহরণ? সরকারি কর্মকর্তাদের বেতন প্রদান। সামাজিক হিসাব বিজ্ঞানের ধারণাটি কোনটিকে অধিক গুরুত্ব দেয়? স্টকহোল্ডারদের স্বার্থ। সিএজি পদের সাংবিধানিক স্বীকৃতি রয়েছে কোন অনুচ্ছেদে? 127। সরকারি হিসাব বিজ্ঞানে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পিএসসি এর প্রধান কে হন? বিরোধী দলীয় একজন সদস্য। আচ্ছা, এই হলো। তারপর এখানে আমাদের সংবিধানে কিছু প্রশ্ন আছে। সেটা হচ্ছে আমাদের সংবিধানের অষ্টম ভাগে আমাদের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়ে কথা বলা আছে, কেমন। কম্ট্রোলার অডিটর জেনারেল, এটা অষ্টম ভাগে আলোচনা করা আছে। 127 অনুচ্ছেদে মহাহিসাব নিরীক্ষক পদের প্রতিষ্ঠার কথা বলা আছে। এখানে বলা আছে যে বাংলাদেশে একজন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক থাকবে, তার নাম হবে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এবং তাহাকে রাষ্ট্রপতি নিয়োগ দান করবেন, কেমন, নিয়োগ দান করিবেন। সংবিধানের ভাষা। 128 বলা আছে মহাহিসাব নিরীক্ষকের দায়িত্ব কি হবে, দায়িত্বগুলো এখানে আমরা আলোচনা করছি একটু আগে। 129 বলা আছে মহাহিসাবের কর্মের মেয়াদ, উনি কত বছর পর্যন্ত কাজ করতে পারবেন? 5 বছর অথবা 65 বছর, যেটা আগে ঘটবে, কেমন। যদি ধরো আপনার 5 বছর হয়ে গেছে কিন্তু আপনার বয়স 63 বছর, বাট 5 বছর চাকরি হয়ে গেছে, আপনাকে অবশ্যই যাইতে হবে। অথবা আপনি চাকরি করছেন কি বলে 3 বছর, কিন্তু আপনার বয়স হয়ে গেছে 65 বছর, তাও আপনাকে চাকরি ছাড়তে হবে, কেমন। অস্থায়ী মহাহিসাব নিরীক্ষক, অস্থায়ী নিয়োগ দিবে কখন? যখন মহাহিসাব নিরীক্ষক কোনো কারণে অসুস্থ হয়ে যায় অথবা দায়িত্ব পালনে অক্ষম হয়, তখন রাষ্ট্রপতি অস্থায়ী মহাহিসাব নিরীক্ষক নিয়োগ দেয়। এটা বলা আছে 130-এ। 131-এ বলা আছে প্রজাতন্ত্রের হিসাব রক্ষণ ও আকার পদ্ধতি, কেমন। এটাকে বলা হয় পাবলিক অ্যাকাউন্টস সংরক্ষণ তারপরে 132-এ বলা আছে আছে রিপোর্টস, রিপোর্টস উপস্থাপন করতে হবে, কেমন।
অর্থাৎ এই এক বছরে যে কোথায় কোথায় কি হয়েছে সবগুলা রিপোর্ট রাষ্ট্রপতির কাছে জমা দিতে হয়। রাষ্ট্রপতি এটা সংসদে উপস্থাপন করে। প্রশ্ন পড়েন এবার। বাংলাদেশ মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদে নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কোন ভাগে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদের উল্লেখ আছে? অষ্টম ভাগে। এটা আসছে সিএজি গণপ্রজাতন্ত্রী পরীক্ষা, কেমন সিএজি পরীক্ষার মধ্যে আসছে এটা। সিএজি জি। অষ্টম ভাগে বলা আছে। তারপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান হিসাবরক্ষকের পদবি হলো কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। আচ্ছা, নিয়োগ দেন রাষ্ট্রপতি, আমরা আগে বলছি কেমন। তারপরে এই জি। হলো আমাদের সংবিধানের আলোচ্য বিষয়। আচ্ছা, এখানে ফান্ড বলতে কি বোঝায়? আমরা বলছি একটি স্বাধীন আর্থিক সত্তা যেখানে নির্দিষ্ট উৎস থেকে সংগৃহীত আয় এবং ব্যয়ের খাত দেখানো হয়। আইএফএমআইএস মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এটা একটি সমন্বিত সফটওয়্যার। আচ্ছা, সরকারি হিসাব রক্ষণের কোন পদ্ধতি বেশি প্রচলিত? ক্যাশ বেসিস আমরা বলছি। সরকারি হিসাব রক্ষণের প্রধান উদ্দেশ্য অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা। আইনসভা কর্তৃক যেখানে সরকারের ব্যয়ের খাত নির্ধারণ করা হয়েছে সেই অনুযায়ী ব্যয় হয়েছে কিনা তার জবাবদিহিতা নিশ্চিত করা। বাজেট হলো সরকারের সম্ভাব্য আয় ব্যয়ের একটি আর্থিক পরিকল্পনা। আচ্ছা, তারপরে অ্যাপ্রোপ্রিয়েশন মানে হচ্ছে আইনসভা কর্তৃক বিভিন্ন সরকারি দপ্তরের নির্দিষ্ট খাতে অর্থ ব্যয়ের অনুমতি। কেমন? সম্পূরক বাজেট বা সাপ্লিমেন্টারি বাজেট কি? বলছে যে যদি অপ্রত্যাশিত বা জরুরি ব্যয় নির্বাহের জন্য মূল বাজেটের অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় তখন সম্পূরক বাজেট লাগে। ধরেন আপনাকে দিছে 1 লক্ষ টাকা, কিন্তু আপনার কাজ দেখবেন যে 1 লক্ষ টাকা হয়েছে কিন্তু কাজ আর একটু বাকি রয়ে গেছে, আরো 10,000 টাকা দরকার। তখন আপনি সম্পূরক বাজেট থেকে এসে টাকা নিতে হবে। কেমন? আচ্ছা, তারপর বলছে সরকারি তহবিল কি সংক্রান্ত আলোচনা করা। আমরা এটা বলছি বাংলাদেশ সংবিধানে 84 অনুচ্ছেদে বলা আছে কনসোলিডেটেড ফান্ড নিয়ে। কেমন? আচ্ছা, পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা সরকারি প্রধান সরকারি হিসাবে কি আছে? জনগণের প্রভিডেন্ট ফান্ড, পেনশন, জামানত ইত্যাদি জমা থাকে যা সরকার নির্দিষ্ট সময় পর ফেরত দিতে হয়। আচ্ছা, তারপরে বাণিজ্যিক হিসাব রক্ষণ ও সরকারি হিসাব রক্ষণের প্রধান পার্থক্য। বাণিজ্যিক হিসাব রক্ষণ করা হয় ব্যবসার জন্য, মুনাফা অর্জনের জন্য। সরকারি হিসাব হিসাব রক্ষণ করে জনকল্যাণ এবং জবাবদিহিতা নিশ্চিত করতে। সরকারি হিসাব নিরীক্ষা কে করেন? কম্ট্রোলার এন্ড অডিটর জেনারেল, সিএজি। সিএজি কত বলা আছে? আর্টিকেল 127 বলা আছে সিএজি সম্পর্কে। আচ্ছা, সরকারি কেনাকাটায় কোন আইন অনুসরণ করা হয়? পাবলিক প্রকিউরমেন্ট আইন 2006, পিপিএ। কেমন? 2006 এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা 2008। দুইটা 2006 2008। ডাবল এন্ট্রি সিস্টেম কি হিসাব রক্ষণে ব্যবহৃত হয়? হ্যাঁ, আধুনিক হিসাব রক্ষণ পদ্ধতি ব্যবহৃত হয়। দুতরফা পদ্ধতি পদ্ধতি ডাবল এন্ট্রি। অনুন্নয়ন ব্যয় মানে হচ্ছে বেতন ভাতা। ডেলিগেশন অফ পাওয়ার, ফিনান্সিয়াল পাওয়ার মানে হচ্ছে যে কাউকে আর্থিক ক্ষমতা অর্পণ করা। যেমন একজন কলেজ, আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার হলো যে আমাদের বেতন প্রদান করে। কেমন? ওনাকে আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। নির্দিষ্ট সীমা পর্যন্ত আর্থিক সিদ্ধান্ত গ্রহণ ও ব্যয়ের ক্ষমতা প্রদান করাকে আর্থিক ক্ষমতা বলে। কেমন? তারপরে আছে জিএসবি মানে কি? গভর্নমেন্টাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। সরকারি হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ ও জবাবদিহিতা। সিএজি নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। সরকারি ব্যয়ের অনুমোদন দেয় কে? জাতীয় সংসদ। তারপরে হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য নয়, সরকারি হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য নয় হচ্ছে মালিকানা সত্ত্ব। কেমন? এটা সরকারি। সরকারি হিসাব বিজ্ঞান মূলত কোন ভিত্তিতে চলে? নগদান ভিত্তিতে চলে। তারপরে সিএজি পদ সৃষ্টি করা হয়েছে সংবিধানের 127 অনুচ্ছেদ অনুসারে। সরকারি প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস হইল কি? কর ও শুল্ক। প্রজাতন্ত্রের সরকারি হিসাব কোন ধরনের অর্থ জমা থাকে? জনগণের আমানত। সরকারের বার্ষিক আর্থিক বিবরণীতে কি বলতে কি বোঝায়? বাজেট। আমরা বলছি অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটা আছে এটাকে বাজেট বলে। কেমন? আমাদের সংবিধানে কিন্তু বাজেট বলতে কিছু নাই, আছে বার্ষিক আর্থিক বিবরণী অথবা অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট মানে কি? সংযুক্ত তহবিল থেকে অর্থ উত্তোলনের জন্য অনুমতি। কেমন? আচ্ছা, কোন হিসাব ব্যবস্থায় সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়? দুতরফা দাখিলা পদ্ধতি। সরকারি হিসেব নিরীক্ষার মূল উদ্দেশ্য হইল যে সবগুলা ভুল ত্রুটি উদ্ঘাটন করা, কর্মকর্তাদের দক্ষতা মূল্যায়ন, বাজেট বাস্তবায়ন। আচ্ছা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি মানে কি? প্রণয়ন করে কোন সংস্থা? এডিপি প্রণয়ন করে পরিকল্পনা কমিশন। সিএজে নিরীক্ষা রিপোর্ট পেশ করা হয় কার কাছে? রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি এটাকে সংসদে উপস্থাপন করে। কেমন? আচ্ছা, তারপর সিএজির ফাংশন। কেমন? এটা আমরা বলছি সিএজি কে একটা সাংবিধানিক পোস্ট, 127 অনুচ্ছেদ অনুসারে তৈরি হয়। রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে দেয় সিএজি কে। বয়স 5 বছর অথবা 67 বছর আয়ু করতে গেলে এখানে। আচ্ছা, প্রজাতন্ত্রের সরকারি হিসাব বা 65 বছর হবে এটা। সিএজি কার নিকট রিপোর্ট পেশ করে? রাষ্ট্রপতি নিকট পেশ করে। রাষ্ট্রপতি তার সংসদ উপস্থাপন করার ব্যবস্থা করে। সিএজি প্রজাতন্ত্র কোন হিসাব তৈরি করে? সংবিধানের 131 নং অনুচ্ছেদ অনুযায়ী সিএজি প্রজাতন্ত্রের হিসাব নির্ধারণ করে। কেমন? আচ্ছা, মহাহিসাব নিরীক্ষকের পদমর্যাদা কি? সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি সমান। কেমন? সিএজি মানিয়েছে কম্ট্রোলার এন্ড অডিটর জেনারেল। সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী সিএজি রাষ্ট্রপতির নিকট রিপোর্ট পেশ করে? 132 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির নিকট রিপোর্ট পেশ করে। সরকারি হিসাব বলতে কি বোঝায়? সকল প্রাপ্তি ও ব্যয়ের হিসাব। পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্যাক ও সিএজির মধ্যে সম্পর্ক কি? সিএজি দাখিলকৃত নিরীক্ষা রিপোর্ট পাবলিক অ্যাকাউন্টস কমিটির সিএজি দাখিলকৃত রিপোর্ট নিরীক্ষা করাই বা পরীক্ষা নিরীক্ষা করাই হচ্ছে পাবলিক অ্যাকাউন্টিং এর প্রধান কাজ। কেমন?
সিএজির দপ্তর কোথায়? অফিস অফ দ্য কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ বাংলাদেশ, কেমন? আচ্ছা, তারপরে সিএজির কাজের মূল উদ্দেশ্য আর্থিক অনিয়ম উদ্ঘাটন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা। তারপর প্রথম সিএজি ছিল কে? ফজলে কাদের মোহাম্মদ আব্দুল বাকি। আচ্ছা, এই হইলো প্রশ্ন। সিএজির দায়িত্ব বলে কোথায় বর্ণনা আছে? আর্টিকেল 129, আমাদের সংবিধান 129 অনুচ্ছেদে বলা আছে। দায়িত্ব কার কাছে, দায়বদ্ধ কার কাছে? সিএজি দায়বদ্ধ হলো জাতীয় সংসদের কাছে, কেমন? জাতীয় সংসদের কাছে। সিএজি রিপোর্ট কাকে দিয়ে থাকে? সিএজি রিপোর্ট, সরি, রিপোর্ট কাকে না, রিপোর্ট দেয় রাষ্ট্রপতির কাছে। আর সিএজি রিপোর্ট পরীক্ষা করে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পরীক্ষা করে থাকে। সিএজি যে রিপোর্ট উপস্থাপন করে সেটা পরীক্ষা করে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। মহাহিসাব নিরীক্ষকের মেয়াদকাল কত? 5 বছর অথবা এইটা 67 বছর কেন দেখাচ্ছে? এটা কি আপডেট হয়েছে কিনা একটু দেখতে হবে। আচ্ছা, বর্তমান সিএজি হইল মোহাম্মদ নুরুল ইসলাম। সিএজি কোন ধরনের হিসাব নিরীক্ষা করে? প্রজাতন্ত্রের সকল হিসাব নিরীক্ষা করে, কেমন? আচ্ছা, মহাহিসাব নিরীক্ষককে কে শপথ বাক্য পাঠ করান? প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করাই দেয়। কন্ট্রোলার মানে হচ্ছে নিরীক্ষক। সিএজি কে যদি অপসারণ করতে হয়, তাহলে উনি যেহেতু সাংবিধানিক পদে পদে আছে, 2/3 সংখ্যাগরিষ্ঠ ভোট লাগবে, তাহলে উনি অপসারণ হবে। বাংলাদেশ নিরীক্ষক হিসাব বিভাগ কার অধীনে পরিচালিত? মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রণ অধীনে চলিত চলিত। কনসোলিডেট ফান্ড কার নিয়ন্ত্রণে থাকে? জাতীয় সংসদের নিয়ন্ত্রণে থাকে। সিএজি পদটি কোন দেশের অনুকরণে তৈরি করা হয়েছে? যুক্তরাজ্যের অনুকরণে, কেমন? আচ্ছা, গার্ডিয়ানস অফ পাবলিক পার্স, এটা কে সরকারের অর্থের অভিভাবক? সিএজি, কেমন? আচ্ছা, সিএজির কর্মের শর্তাবলী উল্লেখ আছে কোথায়? 128-এ, কেমন? নিয়োগ আছে 27-এ, কর্ম নিয়ে আলোচনা আছে 28-এ, কেমন? আচ্ছা, তারপরে সিএজির পদ শূন্য হলে তিনি অনুপস্থিত থাকলে কে দায়িত্ব পালন করবেন? রাষ্ট্রপতি যাকে নিযুক্ত করেন অস্থায়ীভাবে সেই দায়িত্ব পালন করবেন, কেমন? এই হলো আমাদের আলোচ্য বিষয়। কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে শেষ করি নাকি? থ্যাংক ইউ।